আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের জয় রহিয়া তোমাদের আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে সবাই দ্রুত হাজির হয়ে যাও। আজকের ক্লাসে 4টা টপিক পড়াবো। 4টার মধ্যে অভিধানিক ক্রম আর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, এই দুইটা একদম একদম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন হবে। আর সি ইউনিটে যারা, ওদের বাক্য শুদ্ধিকরণ থেকে তো থাকেই, মাস্ট অল টাইম কোশ্চেন থাকে, লিখিত থেকে থাকে, লিখিততে তো থাকেই, ইভেন এমসিকিউতে আসে। বি ইউনিটে যারা, তাদের জন্য বাক্য শুদ্ধিকরণ থেকে এমসিকিউ হতেই পারে। আর অভিধানিক ক্রম তো কোনো কথাই নেই, অভিধানিক ক্রমের বর্ণনা ক্রম, এটা থেকে কোশ্চেন হবেই। এটা আমি স্লাইডের 1 নম্বরে বা 2 নম্বরে রাখছিলাম, সম্ভবত 2 নম্বরে রাখছিলাম সাজেশনে। তো দ্রুত যুক্ত হয়ে যাও। কে কে আসো ভাইকে জানাইও, কোত্থেকে আসো। আজান দিচ্ছে, আজান শেষ হতে হতে তোমরা সকলে যুক্ত হয়ে যাও। আজান শেষে আমরা ক্লাসে চলে যাবো। হ্যাঁ, ক্লাসে দ্রুত যুক্ত হও। ক্লাসে দ্রুত যুক্ত হও, দ্রুত যুক্ত হও, দ্রুত যুক্ত হও। হ্যাঁ শোনো, আজকে তোমরা অনেকেই কোশ্চেন করতেছো, ভাইয়া সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। আমি কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। আজকে ক্লাস হবে বাংলা। ভাই বাংলা ছাড়া অন্য কিছু পড়ায় না, বাংলায় পড়াবো আজকে। আজকে তোমাদের আরেকটা কোশ্চেন কেন আসছে আজকে ক্লাসে। মোটামুটি আজকের ক্লাসটা নিলে তোমাদের এমসিকিউ ব্যাচের ক্লাস মোটামুটি শেষ। রিটেন শুরু করতে হবে। শুভ ভাই অলরেডি রিটেনের 4টা ক্লাস নিয়ে নিছে, আমি রিটেনের ক্লাস এখনো শুরুই করি নাই। তো সেই ক্ষেত্রে তোমাদের বাংলা রিটেনের ক্লাসও শুরু করতে হবে, রিটেনের ক্লাসটাও করবো। আর আমি প্রথমে বলছি, আজকে 2টা টপিক খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অভিধান ও এর বর্ণানুক্রম, আর একটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। আমরা প্রথমে অভিধান ও এর বর্ণানুক্রম শিখবো, বাক্য শুদ্ধিকরণ শিখবো শেষে।
মাঝে দুইটা একদম ব্যাকরণের বিদঘুটে টপিক, যেখান থেকে কোশ্চেন হয় না বললেই চলে। আর কোশ্চেন যদিও হয়, ওই দুই একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা আসছে ইউনিভার্সিটিগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কিনা আমি আদৌ জানি না, আসতে পারে দুই একটা কোশ্চেন। ওইটার নাম তোমরা এমনি বুঝে গেছো, প্রকৃতি প্রত্যয় এবং ধাতু এবং ধাতুর গণ। ওই জিনিসটা জাস্ট যেই জায়গা থেকে কোশ্চেন হতে পারে ওই জায়গাটুকু আমরা দেখব। ওই জিনিসটা তোমরা সবাই ভয় পাও। আমি বলি এত কিছু পড়ার দরকার নাই, সাজেশন আকারে পড়বা প্রকৃতি ও প্রত্যয় ধাতুর গণ, ধাতু ধাতু পড়ার দরকার নাই, পড়বা অবশ্যই পড়বা, কেন পড়বা না, পড়বা। জাস্ট প্রিভিয়াস এমসিকিউগুলো পড়লে পরে মোটামুটি ওর থেকেই বারবার চলে আসবে। তোমাকে ভেতরে যাব, এরপরে আগে আমি বলি আগে অভিধানিক ক্রম, অভিধান ও এর বর্ণানুক্রম এটা শিখবো, এটা থেকে কোশ্চেন হবে ইনশাল্লাহ। ধরো আমি তোমাকে 95% বলতে পারি এটা থেকে কোশ্চেন হবে। তো দ্রুত সবাই যুক্ত হয়ে যাক, যুক্ত হয়ে গেলে অভিধান ও এর বর্ণানুক্রমটা আমরা শিখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। মাঝে আমরা দুইটা টপিক শিখবো, ধাতু ধাতুর গণ, প্রকৃতি ও প্রত্যয়। ওই দুটা টপিক থেকে কোশ্চেন হয় না বললেই চলে, জাস্ট আমরা একবার করে ওভারভিউ দিয়ে যাবো। আর লাস্টে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট বলা চলে না, আজকের ক্লাসের ইম্পর্টেন্টের মধ্যে অভিধানিক ক্রম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। তোমরা জানো বাক্য শুদ্ধিকরণ তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছো, ওইটার কিছু কিছু রুলস আছে। ইম্পর্টেন্ট রুলসগুলো আমি রেখেছি, ইম্পর্টেন্ট রুলগুলো তোমরা দেখবে। আর এমনিতে তোমরা অনেক কিছুই তোমরা নিজেরাই জানো, বুঝছো? ওকে, সবাই কি আসছে? ক্লাস কি শুরু করব? ক্লাস কি শুরু করবো কিনা? ক্লাসটা শুরু করে দেই না? ওকে, ক্লাস শুরু করে দেয়, আসো করে আস্তে আস্তে। ফাতেমাতুল জোহরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারাই মেনশন করছো তোমাদের ধন্যবাদ। এই যে আমি ফোন এই যে সাইটে রেখে দিলাম, তোমাদের কমেন্টস এবং ক্লাস আমি এই জায়গা থেকে দেখতে পারতেছি। হাসে পাশে টেবিল ছিল, টেবিল নাই, টেবিল দূরে নিয়ে গেছে, এখানে সাইডে রাখছি আমি, দেখা যাচ্ছে, বুঝছো? ক্লাস শুরু করে দিব? হ্যাঁ শুরু করেন ভাই। ওকে চলো, আমরা অভিধান মানে অভিধান থাকে না, অভিধান কাকে বলে? ধরো আমার যত বাংলা নিয়ে যত আলোচনা আছে, যত ব্যাকরণ আছে, সব এই অভিধানের মধ্যে থাকবে। এই অভিধান শব্দকোষ বলা হয় অভিধানকে। অভিধানের অর্থটা কি? আসো অভিধানের অর্থটা আমরা আগে দেখি। অভিধান মানে হচ্ছে শুদ্ধতার প্রতীক। তার মানে বাংলা অভিধান আছে, বুঝছো, যেটা 2016-তে মেবি আপডেট হয়েছে বাংলা একাডেমি দ্বারা। অভিধানে ওইখানে দেখবা যে অনেক রুলস পরিবর্তন করছে, ব্যাকরণের রুলস পরিবর্তন করছে, নতুন রুলস ঢুকাইছে, পুরাতন রুলস ঢুকাইছে। তো এইগুলা আমাদের অভিধান যেটা থাকবে, প্রত্যেক ভাষার একটা করে অভিধান থাকে। ইংরেজি ভাষার অভিধান আছে, অন্যান্য ভাষার উর্দুর অভিধান আছে, হিন্দির অভিধান আছে, তুমি যাই বলো প্রত্যেক ভাষারই একটা করে অভিধান থাকে। আমাদের বাংলা ভাষার অভিধান আছে। এই অভিধান শব্দের অর্থ হচ্ছে শুদ্ধতার প্রতীক। কিসের প্রতীক ভাইয়া? অভিধান শব্দের অর্থ হচ্ছে শুদ্ধতার প্রতীক। ওকে, তাহলে আমরা চলে যাই, চলো এরপরে যাই। অভিধানটা আমরা শিখব। অভিধানের রুলসটা একটু ডিফারেন্ট। আমরা স্বাভাবিক বর্ণনাক্রম কিভাবে করি? অ আ রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রি এ ওই ও, এরপরে কার চিহ্নগুলো আনি, আকার রসিকার দীর্ঘিকার এগুলো আনি। এরপরে কি ক খ গ ঘ ও। আচ্ছা চলো, এখানে দেওয়াই আছে, আমার তো পড়তে হবে না, তোমরা দেখতে পারবা। চলো এই দেখো সাধারণ বর্ণনাক্রম, একদম সাধারণ বর্ণনাক্রম আমরা যেভাবে শিখছি সাধারণত। অ স্বরবর্ণ প্রথমে, এরপরে কি দেওয়া আছে? স্বরবর্ণের পরে ক খ গ ঘ ও চ ছ জ ঝ ই ও। এরপরে কার আসবে? সাধারণত কার আসতেই পারে এরপরে। এরপরে দেখো ট ঠ ড ঢ যা আছে, এই যে খণ্ড তো অনস্বর চন্দ্রবিন্দু পর্যন্ত শেষ। শেষ হলো? শেষ হয়েছে? আচ্ছা গেল। এইটা হচ্ছে সাধারণ বর্ণনাক্রম। এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কারণ একদম বাচ্চাকালে থেকে ছোটবেলাতে বলো তাম্মু ক অ আ রস্বই অ তো শিখি নাই, তোমাদের শিখেছে। বলো তাম্মু সরে অ সরে আ, এভাবে শিখছো না? এইগুলো হচ্ছে এই জায়গায়। এইটা নিয়ে যদি কনফিউশন থাকে, তোমাকে আমি বলবো তুমি কাইন্ডলি তুমি মানে বের হয়ে যেতে পারো। এইটা যদি কেউ না পারো, তোমার পুরো সিরিয়াল মনে নাই থাকতে পারে, বাট আমার ক্লাস এতদিন করছো, এতদিনে আশা করি সব সিরিয়াল মেনটেন তোমার হওয়ার কথা। এরপরে যাই, চলো এরপর আমরা দেখবো অভিধানের বর্ণনাক্রম। অভিধান থেকে কিভাবে কোশ্চেন হয় সেটাও আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। অভিধানের বর্ণনাক্রমটা দেখো, চলো এই দেখো অভিধানের বর্ণনাক্রমটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো এটা শেখারও শর্ট রুলস আছে, বাট কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো সেটা আমি তোমাকে দেখাবো। আগে তোমাকে আমি দেখাই। প্রথমে দেখো অ থেকে ও পর্যন্ত দিছে, এরপরে কারগুলো বসাইছে, আকার রসিকার দীর্ঘিকার রস্যকার। অ আ রস্বই দীর্ঘ রস্য দীর্ঘ রি এ ওই ও। এরপরে আসবে কার, মাথায় রাখতে হবে, এই সিরিয়ালটা ব্রেক করা যাবে না। এরপরে কার চিহ্নগুলো বসাইছে, ওকার পর্যন্ত বসাইছে। তারপরে যেটা আসছে, তারপর আসছে অনুস্বর বিসর্গ, আর আসছে চন্দ্রবিন্দু। এখানে দেখা যাচ্ছে স্লাইডারের কাজ, এটা ও কাজ করতে পারে না ভালো মতো। দেখো কি বলছে, তোমার কারগুলা থাকবে, কারগুলার পরে আসবে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। কিন্তু এখানে দেখো সাধারণ বর্ণনাক্রমে
অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ছিল সবার শেষে। এখন আসো এরপরে দেখবা, এরপরে এইগুলা কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলে দিই। ক খ গ ঘ আমরা স্বাভাবিকভাবে বসাবো। এখন কর সাথে মিল আছে কার? আমরা যখন বলি কক্ষ, আমরা যখন বলি কক্ষ, এটার সাথে আছে না, এটা মানে কি ক যোগ মূর্ধন্য স, তার মানে কক্ষ। কক্ষ আছে না, কর সাথে মিল আছে না, কর সাথে মিল আছে। এখন দেখো, তার মানে কর সাথে মিল থাকলে ওইটা আমরা কয়ের পরে বসাই দিব। এখন একটা কোশ্চেন স্বাভাবিকভাবে সবসময় দেখা যায়, এই ক্ষীয় ক্ষয়ের অবস্থান, অভিধানিক ক্রমে ক্ষীয় এর অবস্থান কোথায়? অপশনে যদি থাকে তোমার ক এর অন্তর্ভুক্তি হিসেবে, কারণ দেখো এই যে ক এর অন্তর্ভুক্তি ক যোগ স, অপশনে যদি থাকে ক এর অন্তর্ভুক্তি, আমি লিখে দিচ্ছি, এইটা বারবার কোশ্চেন আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসতেও পারে। ক এর অন্তর্ভুক্তি হিসেবে এটা যদি অপশনে থাকে এটা হবে 100% রাইট অ্যান্সার। এটা যদি অপশনে থাকে, যদি এটা অপশনে না থাকে তাহলে থাকবে ক এর পরে, ক এর পরে অবশ্যই ক এর পরে বসছে। কিন্তু অপশনে যদি দুইটাই থাকে, অন্তর্ভুক্তি হিসেবে আর হচ্ছে ক এর পরে, আমরা এইটা দেখাবো, অন্তর্ভুক্তি হিসেবে দেখাবো। মাথায় মনে থাকবে। এরপরে আসো, এরপরেরটা দেখো, এরপরেরটা দেখো, সিরিয়ালটা দেখো আগে। খ গ ঘ ও চ, এগুলোর সাথে কোনোটার সাথে কোনোটার মিল নাই। ছ জ ঝ ইয় ট ঠ ড, এই ডর সাথে ডয় শূন্য রর মিল একটা মিল আছে না, এখানে জাস্ট একটা ফটো বসাইছে, বুঝছো? এরপরে দেখো ঢর সাথে ডয় বিন্দু রর একটা মিল আছে না, এখানে জাস্ট একটা ফটো বসাইছে মূর্ধন্য। এরপর তর সাথে মিল আছে কোনটা? খণ্ডত। এই যে দেখো খণ্ডত, এই যে খণ্ডতটা আমরা নিয়ে আসলাম, আমরা যেটাকে বলি খণ্ডত। থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম, জর সাথে অন্তস্তীয়র মিল আছে অবশ্যই। র ল তালবস্য মূর্ধন্য স দন্তস্য হ। এখন তুমি বলবো ভাই এই হয়ের পরে আরগুলো কোথায়? হয়ের পরে যা আছে সবে যায় চলে গেছে। হয়ের পরে কি বসে দেখো তো, হয়ের পরে বসে ডয় শূন্য র ডয় বিন্দু র অন্তস্তীয়, ডয় শূন্য র ডয় বিন্দু র অন্তস্তীয় কই গেল? এই যে অন্তস্তীয় বসছে। এরপর থেকে খণ্ডত, খণ্ডত বসছে কোথায়? এই যে খণ্ডত বসছে। তারপরে কি বসে? অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই যে উপরে চলে আসছে। আমি তোমাকে কালার গ্রেডিং করে দেখাই দিছি। এখন এই সিরিয়ালটা তোমার যেইটার পাশে যেটার সাথে যেটা মিল আছে ওইটার পাশে তোমরা এটা বসাই দিবা। প্রথমে সর্বর্ণ বসাবা, এরপরে কার বসাবা, তারপর একটা জিনিস মনে রাখবা, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এরপর যেটার সাথে যেটা মিল আছে ওটার পর বসাই দিব। যেমন কর সাথে মিল আছে ক্ষীয়র, এরপর আসো তর সাথে মিল আছে খণ্ডত, ডর সাথে মিল আছে ডয় শূন্য র, ঢর সাথে মিল আছে ডয় বিন্দু র, আর কি আছে? আর জর সাথে মিল আছে অন্তস্তীয়। এই কয়টা জায়গায় তোমার একটু পরিবর্তন আনতে হবে। এই সিরিয়ালটা তুমি যদি তোমার মাথায় ঢুকাইতে পারো, অভিধানিক ও বর্ণানুক্রম তোমার জন্য শেষ। এখন বলো এই সিরিয়ালটা কি বুঝছো কিনা বলো তো, এই সিরিয়ালটা কি বুঝছো কিনা বলো তো ভাইয়া, কমেন্ট করো তো, এটা বুঝছো কিনা বলো তো আমাকে, দ্রুত জানাও এটা বুঝছো কিনা, এই সিরিয়ালটা বুঝছো কিনা, এই সিরিয়ালটা বুঝছো? ভাইকে দ্রুত জানাইতে হবে। হ্যাঁ, তোমরা রাফি ভাইকে মেনশন করো, রাফি ভাইকে মেনশন করে বলো ভাই সবাইকে মেনশন করে দেন। জি ভাইয়া বুঝছি। এখন আসো, এখন তুমি যদি এই সিরিয়ালটা মাথায় রাখতে পারো, আমরা ধরো আমি তোমাকে যদি লিখি, আমি তোমাকে যদি 3টা শব্দ লিখি, ধরো আম, আচ্ছা নাও এই যে এটা যায় ভালো হয়েছে, আমি তোমাকে ধরো 3টে শব্দ লিখলাম আমরা, আম, হ্যাঁ আম, তারপর লিখলাম জাম, তারপরে লিখবো হচ্ছে আমরা কাঁঠাল, তারপর লিখবো কি কাঁঠাল, আম জাম কাঁঠাল। এখন আমাকে বলছে অভিধানিক বর্ণনাক্রম অনুসারে অথবা অভিধান অনুসারে এই 3টা শব্দের মধ্যে কোন শব্দটা আগে বসবে। এইটা আমরা প্রথমে কিভাবে বের করলাম জানো? সর্বপ্রথমে আমরা এইটা যা আছে সব আমরা ভাঙবো। এটাকে ভাঙলে আমরা পাবো, প্রথমটাকে আমরা ভাঙি, আম ইজ ইকুয়াল টু দিয়ে ভাঙি। আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি কেন? ভেঙে দেখালে তোমার জন্য সুবিধা হবে, পরবর্তীতে তোমার বিশ্বাস করো আমি আর 2-1টা পড়ানোর পর তোমার ভেঙে করতে হবে না, তুমি এমনি বুঝে যাও। দেখো এই আমকে ভাঙলে হবে স্বরে আ যোগ ম, এরপর আমরা ভাঙবো জামকে, ভাঙবো কি জামকে, জ যোগ আ যোগ ম, কোনটা? জ যোগ আ যোগ ম। আর কোনটা? কাঁঠালকে আমরা ভাঙবো, ভাঙো কাঁঠালকে। আমরা কিন্তু কোন শব্দটা আগে বসবে অভিধানের সেটা নির্ণয় করতেছি। দেখো প্রথমে আসবে ক, তারপর আসবে কর সাথে আসে আকার, আসবে আ, পুরা ভেঙে ফেলবো আমরা। এরপর আছে ঠ, তারপর আছে আকার মানে আ যোগ ল, শেষ। এতটুকু ক্লিয়ার হলে আমরা অভিধানিক বর্ণনা ক্রমে কি শিখছিলাম? প্রথমে স্বরবর্ণগুলো আসে, অ আ এগুলো আসে। এখন আমরা প্রথম অক্ষরগুলো মিলাবো, এই যে এটার সাথে এইগুলা মিলাবো, আমরা এইটার সাথে এইগুলা মিলাবো। এখন আসো
এটার সাথে আমরা যদি এইগুলো মিলাই, দেখো এই যে তিনটার মধ্যে মেলাবো, এই যে দেখো আমরা কিভাবে বের করবো। প্রথমে দেখো আ আছে, আ আছে, এটার মধ্যে কি তার আগে কোনো শব্দটা আছে? আয়ের আগে, আয়ের আগে কোনোটা আছে না? আচ্ছা জ, তারপরে আছে ক। তার মানে এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে আ যেহেতু আছে সবার আগে অভিধানিক ক্রম অনুসারে, এটা যাবে 1 নম্বরে। এটা যাবে কয় নম্বরে? 1 নম্বরে। এটা হলো 1 নম্বর, আমার 1 নম্বর অভিধানিক ক্রম অনুসারে আমি সাজাচ্ছি, 1 নম্বরে গেল। এখন বলো এই যে এখন এটা তো শেষ, তার মানে এটার আমার কোনো দেখার দরকার নাই, এটা 1 নম্বরে চলে গেছে। প্রথমটার সাথে মিলাবো আমরা, প্রথমটা যদি মিলতেই থাকে আমরা যাইতেই থাকবো, শেষ নাই। এরকম আছে, তুমি দেখতে পারবো, কোনো সমস্যা না। আগে এটা দেখো, মানে আমার প্রথমটা আমি বের হয়ে গেছে, এটা আমার 1 নম্বরে আসবে, যেহেতু এই দুইটার আগে আ বসে। এখন আসো জ আর হচ্ছে ক। এখন বলো জ আর কর মধ্যে কোনটা আগে ছিল? কটা আগে ছিল, অবশ্যই কটা আগে ছিল, তার মানে এটা হচ্ছে আমার 2 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর। জ আর কর মধ্যে 2 নম্বর পেয়ে গেলাম, তার মানে এটা আমি কেটে দিব, শেষ। আমার আর কোনো মিলানোর দরকার নেই। এখন এটা যেহেতু একটাই বাকি আছে, তাহলে এটা 3 নম্বর। তাহলে আমি যদি এইটাকে অভিধানিক ক্রম অনুসারে সাজাই, তাহলে হবে আম, আম কাঁঠাল, আম কাঁঠাল, তারপরে আসবে জাম, আম কাঁঠাল জাম। এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার। এখন বলো এতটুকু বুঝছো কিনা? বুঝো নাই কে সেটা বলো, এতটুকু বুঝছো কিনা বলো তো, এতটুকু বুঝছো কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই তো নাফিসা সুলতানা, ক্লিয়ার, গুড। এই তো জ হচ্ছে 3 নাম্বার। আমরা একটু পরে আরো কোশ্চেন দেখবো, যেখানে দেখবা যে তুমি প্রথমটার সাথে প্রথম তিনটা মিলে গেছে, তাহলে আমরা এখানে বের করতে পারলাম না কোনটা একে আসবে। এরপর আমরা দ্বিতীয় লাইনটা মিলাবো, দ্বিতীয় লাইনটা মিলালে তুমি দেখতে পারবা দ্বিতীয় লাইনে 3টার মধ্যে বা 4টা শব্দ থাক, 5টা থাক, 10টা থাক, 10টার মধ্যে কোন শব্দটা আগে বসবে, যেই শব্দটা আগে বসবে সেটাকে আমরা আগে বসাবো। ক্লিয়ার? এখন আসো, এইটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার। এই তো বুঝিনি, ইরাম বিনতে শহীদ, তুমি নিশ্চিত পরে আসছো, নোটিশ দেখো নাই, নোটিশ দেখো নাই। আমরা প্রথমে অভিধানিক বর্ণনা ক্রমটা তোমাকে আগে জানতে হবে। অভিধানিক বর্ণনা ক্রমটা আমাদের সাধারণ বর্ণনা ক্রমের মতো না। অভিধানিক বর্ণনা ক্রম হচ্ছে অ থেকে ও পর্যন্ত আসবে, এরপরে কারগুলো আসবে, যেমন আকার রসিকার, প্রত্যেকটা কার আসবে, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এরপর আসবে কর সাথে আসবে ক্ষীয়, কর পরে আসবে ক্ষীয়, এরপরে যা আছে সবকিছু ঠিকঠাক। ডর পরে আসবে ডয় শূন্য র, যেহেতু ডর মতো দেখতে, ঢর পরে আসবে ডয় বিন্দু র, যেহেতু ঢর মতো দেখতে। এরপর তর সাথে মিল আছে কোনটা? খণ্ডত, খণ্ডত আসবে তর সাথে। এরপরে আর একটা আছে জয়ের সাথে অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয়র মিল আছে একটা, বুঝছো? ওই অন্ত্যেষ্টিয় হবে, হ্যাঁ, জয়ের সাথে, মানে অন্ত্যেষ্টিয় জয়ের সাথে অন্ত্যেষ্টিয় হবে। এই কয়টা জায়গায় তুমি এই সিরিয়ালটা তোমার মাথায় রাখতে হবে। সেই অনুযায়ী আমি বলছি এই যে 3টা শব্দ আম জাম কাঁঠাল, এই 3টার মধ্যে অভিধান অনুযায়ী কোনটা আমার আগে আসবে, এইটার জন্য আমরা 3টা শব্দ নিচে নিচে লিখবো, লিখে লিখে আমরা প্রত্যেকটাকে ভাঙবো। আমকে বাংলে সরে আ যোগ ম পাবো আমরা, জামকে বাংলে জ আ ম, জর সাথে আকার মানে আ বসাবো আমরা, ম পাবো, পাইলাম আমরা। এরপর আসো কাঁঠালকে বাংলে আমরা পাবো ক, কর সাথে পাবো আ, পরে পাবো ঠ, ঠর সাথে পাবো আ, তারপরে পাবো ল। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রথম সিরিয়াল দ্বিতীয় সিরিয়ালের সাথে মিলাবো। আমাদের প্রথম কাজ প্রথম সিরিয়ালের সাথে, প্রথম কাজ প্রথম সিরিয়ালের সাথে। এখন প্রথম সিরিয়াল অনুযায়ী ছিল আ জ ক, এখন আ সবার আগে, তাহলে এটা 1 নাম্বার গেল। এখন জ আর কর মধ্যে কোনটা আগে? ক আগে, তার মানে ক 2 নাম্বার, যেহেতু আ 1 নম্বরে গেছে, ক হবে 2 নম্বরে, জটা 3 নম্বরে, শেষ। তার মানে আসবে কোনটা? আ, তার মানে আম, এটা হচ্ছে 1 নাম্বার, আম বসাইছি আমরা 1 নম্বরে। এরপরে কোনটা? কাঁঠাল পাইছি আমরা 2 নম্বরে, এই যে 2 নম্বর, 2 নম্বর কাঁঠাল, 2 নম্বরে কাঁঠাল বসাইছি। 3 নম্বর আমরা পাইছি জাম, এই কারণে আমরা জাম বসাইছি। আশা করি এখন ক্লিয়ার। আরো দু একটা উদাহরণ দেখো, তুমি এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি পরে এসে থাকো, প্রথম থেকে ভিডিওটা আবার শেষে, একদম ক্লাস শেষে তুমি আরেকবার একটু টেনে দেখবা, এটা পারবা, এটা পারবা ইনশাল্লাহ। এখন দেখো আর দু একটা উদাহরণ দেখো, তাহলে তোমরা ইজিলি ক্যাচ করতে পারবো বিষয়গুলো। এই যে এটা হচ্ছে অভিধানিক বর্ণনা ক্রম, যারা পরে আসছো তারা জিনিসটা দেখে নাও। এইটা হচ্ছে অভিধানিক বর্ণনা ক্রম, আমি তোমাকে বলেও দিছি। এরপরে আসো, এরপরে দেখো, এরপরে যাও, এই যে দেখো, এখন তোমাকে যদি আমি বলি এই কোশ্চেনটার অ্যান্সার করো তো দ্রুত। যারা আসছিলা, কি বলছি আমি, বাংলা অভিধানে ক্ষীয়, এই যে দেখছো এটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আসছে 16-17-তে, এ ইউনিটে 16-17-তে আসছে। 23-24-এও মনে অভিধান নিয়ে কোশ্চেন ছিল, বুঝছো? অভিধান নিয়ে কোশ্চেন থাকে, আমি জাস্ট এখানে তোমাকে 3-4টা স্যাম্পল হিসাবে আনছি। অভিধান নিয়ে আরো কোশ্চেন আছে, ইদানিং আরো বেশি হওয়া ধরছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে মানে বিজ্ঞান ইউনিটে 16-17-তে আসছে। বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? দেখাও তো, কোনটা কোনটা দেখাও তো ভাইয়া, দেখাও তো। ক্লাস 9টায় ছিল, এত তাড়াতাড়ি কেন শুরু হইল ভাই? ক্লাস 9টায় তোমাদের জিকে ক্লাস, আজকে শিডিউলের বাইরে বাংলা ক্লাস নিচ্ছি।
তোমাদের রিটেন ক্লাস শুরু করতে হবে, সেই কারণে তোমাদের তোমাদের এমসিকিউ ব্যাচের ক্লাস শেষ করতে হবে। তোমাদের তো পেজে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশটা তোমরা হয়তো দেখো নাই, বুঝছো? ডি 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 ডি। এখন দেখো সবার অ্যান্সার ডি। হ্যাঁ, কয়ের পর ক্ষীয় খ অভিধানে, এটা নিয়ে আমার তেমন কোনো কনফিউশন নেই। দেখো এই যে কয়ের পরে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম, ক্ষীয় ক্ষয়ের অবস্থান কোথায়? যদি এইটা থাকে অন্তর্ভুক্তি হিসাবে তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। এইটা যদি অপশনে থাকলে এটা 100% কারেক্ট অ্যান্সার। এইটা আগে দাগাবা অপশনে যদি এইটাও থাকে তোমরা এটা দাগাবা, অন্তর্ভুক্তি হিসেবে দাগাবা। এটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন তুমি অন্তর্ভুক্তিটা দেখবা না সেই ক্ষেত্রে তুমি দাগাবা কয়ের পরে। ওকে, অন্তর্ভুক্তি থাকে ওইটাই উত্তম উত্তর। হ্যাঁ, এরপরেরটা আসো, পরের কোশ্চেনটা আমরা যাই। চলো পরের কোশ্চেনটা এই যে দেখছো কয়ের পরে, এরপরেরটা আসো দেখি কি বলছে। দেখো পরের কোশ্চেনটা দেখো, অভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে আসছে 23-24, দেখছো? বললাম না 23-24 আসছে একটা। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটা? ওই যে আমরা যেটা ভাঙছি। এখন তুমি দেখবা কোনটা সাজানো আছে, এইটারে ভাঙবা, এটারে দেখবা, 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 এটা দেখবা, মানে এটার সাথে এটা তুলনা করবা, এটার সাথে এটা তুলনা করবা। এখন তোমার অ্যান্সার করার দরকার নেই। এখন তুমি বলো যে ভাই 3টা করে এভাবে প্রত্যেকটা ভেঙে করতে গেলে কত সময় লাগবে। বা এখন আসো আমরা একটু করার চেষ্টা করি। এমনি মিলাও মানে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, তার মানে একটা অপশন একটাই আছে যেটা 3টা সঠিক ওয়ে সাজানোতে আছে, বাকি 3টা সঠিক ওয়েতে সাজানো নাই। চলো আমরা 3টা একটু সলভ করার চেষ্টা করি। দেখো তুমি একটু জাস্ট বোঝার চেষ্টা করে দেখো। আমি তোমাকে বলছি এখানে দেখো, এটা আমরা দেখি অপশন বি থেকে শুরু করি, ক নাম্বার। হ্যাঁ, এখানে আছে কি? এখানে আছে ক। এখানে দেখো ক প্রথম অক্ষর, আমরা প্রথম অক্ষর দেখবো প্রত্যেকটার। এইখানে আছে কয় আকারের কা, না এখানে প্রথমে আমরা কর সাথে ক যোগ আ, কোনো সমস্যা নেই। এইখানেও ক আছে। হ্যাঁ, এখানেও ক আছে। এখানে আছে কি? কর সাথে ক, তার মানে 3টায় আমরা প্রথমে ক পাইছি, তার মানে আমাদের প্রথমটাই ভাঙা যাবে না। এখন দ্বিতীয় অক্ষরে আসো, দ্বিতীয় অক্ষরটায় যদি আসো, ওই যে দ্বিতীয়টা আমাদের ক বাদ, তাহলে ক বাদ, কটা আমরা কেটে দিলাম, কটা কেটে দাও। এখন এটার সাথে আছে কি? এটার সাথে আছে রশ্মি, এটার সাথে তার মানে আমরা লিখবো রস্যই। এই যে এটা আছে রস্যই। এরপরে ডাইসি আছে আকার, এটা এলো আ, এটা হচ্ছে কি আছে? আ আছে। এইখানে দেখো পরেরটা আছে রশ্মি, পরেরটা আছে কি? রশ্মি। তার মানে দেখো এইটার মধ্যে কোনটা আগে আসার কথা ছিল? এটা আগে আসার কথা ছিল না, আগে আসার কথা ছিল না। তার মানে এটা হবে 1 নম্বরে। এটা হবে কত নম্বর? এটা হবে 1 নম্বর। এটা হবে 1 নম্বর। আমি তোমাকে পুরাটা ভেঙে দেই, এটা ভেঙে দিলে সবগুলা ক্লিয়ার হবে। কাব্য হবে 1 নম্বর, যেহেতু দুটো মিলতেছে না। এখন এই দুইটা সেম, দুইটাই রস্যই আছে, দুইটাই কি আছে? দুইটাই রস্যই আছে। এখন এই দুইটাকে আমরা আরো ভাঙবো। কাব্য মনে করো যে আমরা কেটে দিব, এটা আমরা 1 নম্বর পেয়ে গেছি, আমাদের কাটা। এরপর আরো ভাঙবো। রস্যিকার আমরা ভাঙছি, রস্যিকার শেষ। এখন দেখো এরপর আছে ব, এটাও ব আছে, এইটাও ব আছে। কোনটা? এইটাও ব আছে, এইটাও ব আছে। কবি ব দুইটাই ব কাটা, দুইটাই ব কাটা। এখানে আর কিছু নাই, তার মানে এখানে আছে অ। এরপর আর কিছু নাই, তার মানে আছে অ। এরপর আছে কি? ত। এখানে আছে কি? এখানে 3 নম্বর ওয়ার্ডটা আছে ত, এখানে আছে ত। এটা কোনটা আগে হবে? এই অটা আগে হবে অবশ্যই। কিছু নাই মানে অ আছে, কিছু নাই মানে শেষে ফাঁকা থাকলে এটা অ আছে, এটা শেষ। মনে করবো যে ওইটা আগে বসবে, শেষ। আর আছে ত, তোর মধ্যে কোনটা? এটা আগে বসবে। তার মানে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এখন অপশনে যদি এইটা আগে থাকতো, এই কাব্যটা, এটা আমি মুছে দেই একটু। এই কাব্যটা যদি আগে থাকতো, কবি যদি 2 নম্বরে থাকতো, কবিতা যদি 3 নম্বরে থাকতো, তাহলে এইটাও অ্যান্সার হতে পারতো। কিন্তু যেহেতু নাই, এটা যেহেতু 1 নম্বর আছে, তাহলে এটা থাকার কথা ছিল প্রথমে। নাই, তার মানে এটা ভুল অ্যান্সার। আমি তোমাকে এটা ভেঙে দিচ্ছি, তার মানে এই না যে তুমি ঠিক সব সময় তোমার এইভাবে ভেঙে করতে হবে। জাস্ট তোমাকে এটা ভেঙে দেখাচ্ছি, মানে পুরোটা ভেঙে দেখাই। চলো এরপরে দেখো এই জায়গায় কি কি আছে? ফুল, ফল, ফলন। প্রথমে আছে ফ, এই যে এটা ভাঙলে তুমি প্রথমে ফই পাবা, ফুল রস্যু কিন্তু পরে। এখানে ফ পাবা, কাটো, ফ পাবা, কাটো। এখন এটা দেখো, ফর সাথে আছে রস্যু, প্রথমটা আছে রস্যু, পরেরটা কি আছে? পরেরটা আছে ফর সাথে অ। কিছু নাই মানে ফর সাথে আছে কি? ফর সাথে আছে অ। এখানে ফর সাথে আছে অ। তার মানে অবশ্যই এই দুইটার মধ্যে একটা আগে আসবে, তার মানে এই অ্যান্সারটাও হবে না। এখন এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে? দেখো ফল অ, এরপর লর পরে অশেষ। এখানে লর পরে অশেষ, মানে দুইটাই মিল আছে, এরপর এটা ন, যেহেতু এটা বেশি, তার মানে এটা বসাবো 3 নম্বরে আমরা। তার মানে এইটা হবে 1, এটা হবে 1, 3 নম্বরে বলতেছি, সরি।
এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। আমরা এটার কোনো মিল পাই নাই, এই দুইটার মিল পাইছি আমরা, তার মানে এটা 1 আর 2, এটা 3 নাম্বার, এটা ফিক্সড, এতে কোনো ভুল নাই। তাহলে যদি ফল্ট আগে থাকতো, এরপর যদি ফলন থাকতো, তারপর যদি ফুল থাকতো, তাহলে এটা সঠিক অ্যান্সার হইতো। যেহেতু নাই, এটাও কাটা। এরপর একটা আসো, প্রথমে ম ম ম ম। এখন দেখো এই ময়ের সাথে আছে কি, এখন দেখো এই ময়ের সাথে আছে কি অ, এটার সাথে আছে কি আ, এটার সাথে আছে আ, এই ময়ের সাথে আছে অ, এই ময়ের সাথে কি আছে ভাই, এই ময়ের সাথে আছে অ। এখন দেখো এটা যেহেতু আ আছে, এটা হবে, এটা যেহেতু আ আছে, এটা অবশ্যই 3 নাম্বার, এটা অবশ্যই কয় নাম্বার, 3 নাম্বার। তার মানে এটাকে অভিধানিক ক্রমে সাজানো হয়েছে, সাজানো হয় নাই। এখন চলো কোনটা একে বসবে, কোনটা দুয়ে বসবে। এইটার এই দুটার মধ্যে একটা একে বসবে, একটা দুয়ে বসবে। একে কোনটা বসবে দেখো, ম ইও যোগ চ, এটা কি আছে, এটাকে ভাঙো, ইও যোগ চ, মঞ্চ। এরপর কি জ যোগ ইও, এটা হচ্ছে জ যোগ ইও, জ যোগ ইও। তাহলে কোনটা আগে, জটা আগে, তাহলে আগে আসবে মঞ্জুর, এটা আসবে, এটা আসবে একে, ও মঞ্চ না, এটা 3, হ্যাঁ এটা আসবে একে, এটা একে না, মঞ্চ না, মঞ্চ না, মঞ্জুর আসবে একে, মঞ্জুর একে, মঞ্চ 2-এ, মালঞ্চ 3-এ। শেষ। যেহেতু এই তিনটার মধ্যে তিনটাই মিল নাই কোনো, তার মানে এটা শেষ, এটা বাদ। এরপরে দেখো অপশন ক নাম্বারটা দেখো, অপশন ক নাম্বারটা দেখো। এখন চলো এগুলো সব মুছে দিই, অপশন ক নাম্বারটা আমরা দেখি। অপশন ক নাম্বারটা যদি দেখি আমরা, অপশন ক নাম্বারটা দেখো, এ আছে, এ মিল আছে, এ মিল আছে, এ মিল আছে, এরপর ক মিল আছে, ক অবশ্যই ক আছে, প্রথমে কই থাকবে, কর সাথে কি আছে, এটা কর সাথে অ আছে, এটা আছে আকার, এটা আছে রস্যু, তার মানে অ আগে, অ আগে অবশ্যই, এরপরে আকার, এরপর আছে কি রস্যু, তার মানে অবশ্যই ঠিক আছে, এটা সিরিয়াল ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার, এটা সিরিয়াল ঠিক আছে, এটা অ্যান্সার। দেখো ত, তারপর তয় তয়, এরপর আর কিছু দেখার দরকার নেই, আমার তিনটা মিল আছে, তিনটা মিল আছে, শেষ। এটাই হবে অভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। আশা করি একদম সম্পূর্ণ ভেঙে ভেঙে বোঝাইছি, আশা করি এটা সম্পূর্ণ ক্লিয়ার। ভাইয়াকে বলো, ভাইয়াকে জানাও এটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে পরে এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো, আর ভাইকে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। ভাই মাঝে মাঝে আটকাই কেন, হয়তো তোমার নেট প্রবলেম, আমার এখানে তো আটকাচ্ছে না, তোমার নেট প্রবলেম মনে হয়। ওকে ক্লিয়ার ভাইয়া, এই যে দেখছো তোমরা 1 মার্ক কমন পেয়ে গেছো। মোটামুটি মনে করো যে অভিধানিক ক্রম থেকে মনে করো যে কোশ্চেন আসবে বলে ধরা যায়, 1 মার্ক কমন পেয়ে গেল, 1 মার্ক, 1 মার্ক হয়ে গেল, 1 মার্ক হয়ে গেল। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও, এইটার। এরপরে দুইটা টপিক আমি জানি, ওই দুটো টপিক তোমার একটু ঘাপটা লাগবে, তুমি অনেক কিছু বুঝবে না, কিন্তু তারপরে যে টপিকটা শিখাবো বাক্য শুদ্ধিকরণ, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট, ওইটার জন্য হলেও ক্লাসে থাকতে হবে। এরপরে যে দুইটা টপিক পড়াবো ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি আগে তোমাকে বলে দিচ্ছি, ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আর সবচেয়ে বেশি বিদঘুটে, পুরা ব্যাকরণের মধ্যে ওই দুটো টপিক হচ্ছে সবচেয়ে বেশি বিদঘুটে, বুঝছো। হ্যাঁ ল ল ল ল জ র, কি বলছে, অভিধান অনুক্রমে জ এর পরে কোনটি আসে, কি বলছো, সি সি সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল কে দিছিল, রুমানা বিনতে রুমি, ল কেন দিছো, জয়ের পরে সাধারণত তো লই হয়, র হবে, জ র, শেষ, এই যে র, এটা হবে। চলো এখন একটু দেখে আসি কেন এটা হইলো, এটা কেন হইলো তোমাকে আমি একটু দেখাই নিয়ে আসি। চলো তোমাকে যদি আমি দেখাই, অভিধানিক বর্ণনা ক্রমটা দেখালে বুঝবা। এই যে দেখো অভিধানিক ক্রমে কোনটার পর কোনটা আসে, দেখো কি বলছে, জ এর পরে, এই যে দেখো জ এর পরে আছে অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টিয় এখানে ছিল না, তার মানে র, জয়ের পরে যেহেতু অন্ত্যেষ্টিয় নাই, ধরো জয়ের পরে অপশনে তোমার রও নাই, লও নাই, শও নাই, মূর্ধন্য শটা আছে, তাহলে এটা অ্যান্সার, অপশনে ধারাবাহিকভাবে যেটা থাকবে ওইটা অ্যান্সার হবে। যদি এখানে অপশনে অন্ত্যেষ্টিয় থাকতো, অন্ত্যেষ্টিয় সর্বোত্তম অ্যান্সার, কিন্তু অপশনে অন্ত্যেষ্টিয় ছিল না। ক্লিয়ার, অভিধানিক বর্ণনাক্রম শেষ। এখন যেই দুটো শিখাবো আমি তোমাকে আগেই বলি, লাস্টের টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে তোমার জন্য, বাক্য শুদ্ধিকরণ। এখন যে দুটো টপিক শিখাবো এটা আমরা খুবই ফাস্ট যাবো, তোমাকে জাস্ট আমি ধারণা দিয়ে যাব, ধাতু ও ধাতুর গণ, প্রকৃতি ও প্রত্যয়, এটার জন্য তোমরা কি করবা, প্রিভিয়াস এমসিকিউ করবা। আমি তোমাকে আগেই বলে দিই, মানে তুমি কি করবা, প্রিভিয়াস এমসিকিউ, জাস্ট এখানে আমি লিখে দিলাম ধাতু, ধাতু আর হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়, মানে প্রিভিয়াস দেখবা যে তুমি ভিতরে গেলেই তুমি বুঝতে পারবা যে ভাই এত কিছু মুখস্থ কেমনে করবো, সেখানে আমি তোমাকে শর্ট সাজেশনটা দিয়ে দিচ্ছি। প্রিভিয়াস এমসিকিউতে যেগুলো আসছিল না, ওইগুলো জাস্ট একটু দেখে রাখবা, তোমার বুঝতে হবে না যে ওইটা কেন হইলো, কিসের জন্য হইলো, তোমাকে আমি বোঝাবো এখন, কোনো সমস্যা নেই, ওইটা একটু দেখে রাখবা। অনেকে বেরোয় যাচ্ছ নাকি, ইম্পর্টেন্ট টপিক আরও আছে ক্লাসে, বাক্য শুদ্ধিকরণ আছে আজকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবা, বুঝছো, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবা, জাস্ট তুমি একটু মনে রাখবা, ওইগুলাই রিপিট করবে ইনশাল্লাহ। দেখো চলো আমরা ধাতু ও ধাতুর গণে প্রথমে আমরা শিখবো ধাতু ও ধাতুর গণ, এটাই চলে যাই, গেলে পরে তুমি বুঝতে পারবা যে টপিক কি, বুঝছো।
ধাতু ও ধাতুর গণ না? ওকে, চলো ধাতু ও ধাতুর গণে আগে যাব আমরা। সমস্যা নাই, এগুলো উপরে তুমি ভাবতেছো ভাই কত কিছু না পড়া স্কিপ করে গেছে। স্কিপ করবো, এটা পড়াবো সবার শেষে। স্কিপ করবো না, সবই পড়াবো তোমাকে, ওটা পড়াবো সবার শেষে। এই কত কিছু দিয়েছে তোমাদের, দেখছো? এই যে ধাতু ও ধাতুর গণ। চলো, ধাতু ও ধাতুর গণ। এখন ধাতুটা কি তোমাকে সেটা আগে বুঝতে হবে। ধাতুটা হচ্ছে ধরো কাজ করা, করাটা একটা কাজ না? করাটা একটা কাজ না? করাটা একটা কাজ কিনা? এই করার মেইন যে ক্রিয়া অংশটা, ক্রিয়ামূলটা, সেটা হচ্ছে কর। ক্রিয়ামূলটা হচ্ছে কি? কর। এটাকে বলা হয় ধাতু। এটাকে কি বলা হয়? ধাতু। এখন এই যে যেটা, এটা হচ্ছে প্রত্যয়। এটা হচ্ছে হচ্ছে প্রত্যয়। এখন প্রত্যয় আবার দুই ধরনের, আমি তোমাকে জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। প্রত্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার কৃত প্রত্যয়, একটা হচ্ছে নাম প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় যেহেতু ক্রিয়ার সাথে যুক্ত হলে কৃত প্রত্যয় হবে, নাম মানে কি বিশেষণের সাথে যুক্ত হলে তোমার ওটাই নাম প্রত্যয় হবে। ক্লিয়ার? শেষ। এখন চলো ধাতুতে যাই, আগে ধাতুতে যাই। চলো দেখো, ধাতুতে যাই। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। এটা এটা আমি বলেই দিছি মূল অংশকে। ধাতুকে ভাগ করা যায় তিন ভাগে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত, একটা হচ্ছে যৌগিক। আমি তোমাকে বলি এত ডিফারেন্স, এত কিছু তোমার লাগবে না, তোমাকে আমি জাস্ট পড়াই যাবো, তুমি জাস্ট শুনে যাবা, যা মনে থাকবে তাই। তুমি জাস্ট স্লাইডটা একবার একবার তুমি রিভাইজ দিবা, একবার পড়বা, জাস্ট। এত ইম্পর্টেন্ট না, এটা সবচেয়ে বেশি কম ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি কম। হ্যাঁ, এটা একটা ভুল হলো, বাকি শুধু দেখলাম আজকে বলাবো সবচেয়ে বেশি কম কখনো হতে পারে না, এই এই ওয়ার্ড ইউজ করা যাবে না। এরপরে চলো যাই, এরপরে দেখি কি আছে। মৌলিক ধাতু। মৌলিক ধাতু অবশ্যই, মৌলিক মানে কি? যেটাকে আমরা ভাঙতে পারবো না। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন নেই। দেখো এখানে কি বলছে, যেটাকে আমরা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক ধাতু। এখন দেখো, যেমন চলকে তুমি আর ভাঙতে পারবো না, পর, কর, খা ইত্যাদি। মৌলিক ধাতুর আরেক নাম হচ্ছে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। অনেক ডিফারেন্স আছে, অনেক নাম আছে, জাস্ট শুধু দেখে যাও, আর কিচ্ছু না। মৌলিক ধাতুর আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বিদেশি। মানে বাংলা, আমাদের নিজস্ব বাংলা ভাষার যে ধাতুগুলো আছে সেটা হচ্ছে বাংলা ধাতু। সংস্কৃত হচ্ছে তৎসম ভাষা, বিদেশি হচ্ছে মানে অন্যান্য দেশ থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে বিদেশি। এরপরে চলো যাই, সংস্কৃত ধাতু মানে কি? তৎসম থেকে যেগুলো আসছে সেটা হচ্ছে সংস্কৃত ধাতু। দেখো সংস্কৃত ধাতু কি বলছে? তৎসম। তৎসম থেকে যেটা আসছে এটা, এখানে যা লেখা আছে তাই। এখানে দেখো, অঙ্ক, কথ, কৃত, ক্রি, ক্রন্দ, ক্রি, খাদ, গট, খুশ, দৃশ, ধূ, পট, বন্ধ, বুধ, রক্ষ, শ্রু, স্থা, হস। এখন তুমি বলো যে ভাই এত কিছু আমি মুখস্থ করবো? আমি তোমাকে আগেই বলছি কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, এত কিছু না। জাস্ট তুমি মুখস্থ করবা, কোন কোন পার্টগুলো করবা আমি তোমাকে বলে দেবো। এইগুলো চেনার উপায় আছে, সাধারণ নিয়ম আছে। চলো সেগুলো আমরা দেখি, কিভাবে আমরা সংস্কৃত ধাতুগুলো চিনবো। দেখো, সংস্কৃত ধাতু চেনার মনে রাখার জাদুকরী কৌশল দিছে না, সহজ উপায় দিছে। চলো একই কথা, সহজ উপায়গুলো দেখো। যুক্তবর্ণ থাকলে সেটা হচ্ছে সংস্কৃত ধাতু। এই যে দেখো, অঙ্ক ও যোগ ক, ক্রন্দ ন যোগ দ, ন যোগ ধ, ক যোগ মূর্ধন্য স, স যোগ থ। এরপরে দেখো, রিকার, রিকার আর র ফলা থাকলে, আমি যখন তোমাকে কি পড়াইছিলাম মনে আছে? আমি যখন তোমাকে পড়াইছিলাম নত্য সত্য বিধান, রি আর র থাকলে পরে সেটা সংস্কৃত শব্দ হয়। তাহলে রি আর র যদি ধাতুর মধ্যে থাকে, অবশ্যই এই যে দেখো, রি, ক্রি, রি, ঘ্রিস, রি, দৃশ, রি। এই যে এটা কি বলছে? রি আর র ফলা, এই যে ধূ দীর্ঘকারও হবে, এটাও হবে। তারপরে কয় র ফলা, শয় র ফলা, ঠিক আছে, দেওয়া আছে। এগুলো থাকলে কি হবে? সংস্কৃত ধাতু। শেষ। ধাতু শেষে ধ, ধ আর থ থাকলে পরে সেটা হবে সংস্কৃত ধাতু সাধারণত। এই যে ঠ আছে, ঠ আছে, থ আছে, ধ আছে, সংস্কৃত ধাতু। শেষ। এরপরে চলো, এরপরে দেখি কোন ধাতুটা আছে। এটা আমি আমি তোমাকে জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি, তুমি জাস্ট একবার করে দেখে নিবা, এটা কনফিউশন হওয়ার কিছু নাই এই জায়গায়। এটা সবকিছু মুখস্থ করার মতো এই বিষয়গুলো, বুঝছো? এরপর আমরা বাংলা ধাতুগুলো দেখবো। বাংলা ধাতু অবশ্যই বাংলা ভাষা থেকে আসবে। বাংলা, যে সকল ধাতু সংস্কৃত ভাষা থেকে আসেনি, সরাসরি বাংলায় আসছে, মানে তার মানে বাংলা ভাষা থেকে আসবে। এটা আসবে বাংলা ভাষা থেকে, বাংলা হতে। এটা আসবে কি? বাংলা হতে। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা নাম দেখে বুঝবো, বাংলা হতে আসবে এটা। এর মধ্যে কি আছে? আক, কর, কিন, ক। এই যে দেখো, আক, ক, কাট, কর, কাত, কিন, খা, গর, ঘস, দেখ, ধর, এগুলো যা আছে এগুলো জাস্ট তোমরা একটু মনে রাখতে পারো। আক, কর, কিন, ক। এইখানে এখানে একটা মুখস্থ করার একটা সিস্টেম ছিল, বুঝছো? মুখস্থ রাখার একটা সিস্টেম ছিল। এটা আমি তোমাকে স্লাইডটা দরকার পড়লে, মুখস্থ রাখার একটা সিস্টেম ছিল, তোমাদের এত কিছু মুখস্থ করার দরকার নেই, তুমি এইভাবে করতে পারো। বা মুখস্থ রাখার একটা সিস্টেম ছিল, দেখি ওইটা আমি তোমাকে প্রোভাইড করে দিতে পারি হোয়াটসঅ্যাপে, বা এই স্লাইডটা যদি আমি আপডেটও করি সেটা তোমাকে আমি প্রোভাইড করে দিতে পারি। এইগুলো হচ্ছে এখানে যা আছে, এইগুলো হচ্ছে বাংলা ধাতু। ধাতু মানে কি আগে মনে রাখতে হবে, ধাতু মানে ক্রিয়ার মূল অংশ। ধাতু মানে কি সেটা বললে কিন্তু হবে না, ধাতু মানে ক্রিয়ার মূল অংশ। চলো আমরা এগুলো জাস্ট একবার করে দেখে যাবো, কারণ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এটা আমরা একবার করে দেখে যাবো, জাস্ট একবার করে দেখে যাবো, আর কোনো কাজ নেই আমাদের। দেখে যাও। আচ্ছা,
বাংলা ধাতু মনে রাখার সহজ উপায়, এই যে দেখো বাংলা ধাতু মনে রাখার সহজ উপায়গুলো দিয়ে দিছে। ধাতুর শুরুতে চন্দ্রবিন্দু থাকবে, আট, বাদ, কাত। এরপর দেখো তুচ্ছার্থক মাধ্যমে, মানে তুই কর, তোরা কর, এরকম যদি আমরা বলতে পারি, তোরা কর, তুই কর, এরকম দেখো, তুই কর, তুই বুঝ, তুই শোন, তুই ক, তুই, তোরা দেখ, তোরা ধর, তোরা হাস, তোরা থাক, এগুলো হবে বাংলা ধাতু। এরপরে চলো, এরপরে দেখি কি আছে। বিদেশি ধাতু মানে কি, বিদেশি ভাষা থেকে আসবে। বিদেশি ধাতু মনে রাখার একটা জাদুকরী কৌশল, তুমি জাস্ট এভাবে মনে রাখবা, এভাবে মনে রাখবা। আমি তোমাকে বলি এগুলা কিভাবে মনে রাখবা, আমি তোমাকে একটা সহজ বুদ্ধি শিখাই দিই। তুমি প্রথমে বাংলা ধাতুগুলোর জন্য সহজ একটা টেকনিক আমি তোমাকে দরকার বলে প্রোভাইড করে দিব। ওইটা এই যে এরকম একটা আছে, এরকম একটা আছে। এটা দেখো বিদেশি ধাতু, তুমি এটা মুখস্থ রাখবা, বাংলা ধাতু মুখস্থ রাখবা, বাদ বাকি যত ধাতু আছে সব তৎসম ধাতু। এটা আগে দেখো, এটা কিভাবে, আট খাট ঝুলটুট, ফিরে মাগে ভিজে বিঘর, আমাকে জমকে চেঁচিয়ে ধরে, টেনে লটকে ঠেলে রাখে। এভাবে তুমি জাস্ট মুখস্থ করে বলবা, এটা হচ্ছে বিদেশি ধাতু। এর বাইরে কোনো বিদেশি ধাতু নাই। এখন যেটা থেকে বারবার কোশ্চেন হয়, আমি বলি ইম্পর্টেন্ট যেটা, আমি কিন্তু বলে দিব, কোশ্চেন হয় পাঁচটা ধাতু, পাঁচটা ধাতুকে ভাঙা যায়। চলো এটা আমরা দেখবো পুরা, কোনটার অর্থ কি, কোনটার অর্থ কি, এই অর্থগুলো আমাদের লাগবে। এই যে দেখো বিদেশি ধাতুগুলোর মধ্যে পাঁচটি ধাতুর অর্থ মাঝে মাঝে পরীক্ষায় আসে। এগুলো হলো, এখন আমরা বলি না টুট গায়া, রিলেশন টুট গায়া, ওই যে হিন্দি কবিতা দেখো না, টুট গায়া, একটা গান আছে না, টুট গায়া, গান তো আমি গাইতে পারি না, গান আছে না, টুট গায়া, টুন প্রাণে কি ভেঙে গেছে, টুটের অর্থ তাহলে কি হবে, অর্থ ভেঙে যাওয়া, ছিন্ন হওয়া, টুট গেল। এখন আমরা বলি না যে ছেলেটা বিগড়ে গেছে, ও পুরা শেষ, বিগড়ে গেছে, বিগড়ে মানে কি, নষ্ট হয়ে যাওয়া, বিগড়ে মানে কি, বিগড় অর্থ নষ্ট হওয়া, অধপতনে যাওয়া, অধপাতে যাওয়া গেল। এরপর হচ্ছে লটক, আমরা বলি না ওইখানে তুই লটকায় থাক, ওই দড়িতে লটকায় থাক, এটা আমরা বলি না, লটক মানে ঝুলে থাকা। দেখো হ্যাঁ, ঝুলে থাকা, ঝুলে থাকা। এরপর কি আছে, কি দিয়ে আছে, এই যে এইখানে দাঁড়াও এক মিনিট, আমি একটু জাস্ট দেখে আসি জিনিসটা। এটা জন্মে না, এই যে দেখো, এই জিনিসটা ভুল আছে, আমি তাই তো বলতেছি যে জন্ম কোত্থেকে পাইলো, এটা জন্ম হবে না, একটু 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 আপডেট করে নাও তো। জমকে, 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 আমরা জমকে, জমকে আমরা বলি না, এই জল, জমকে, জমকে, জমজম, জমজম, জমজম কূপ কেন বলা হয়েছে, ওই যে যখন ওইটা মনে করো যে পানিটাকে আটকানোর জন্য বলছিল যে পানি জমজম, এই কারণে নাম হয়েছে কিন্তু জমজম কূপ, মনে আছে। তার মানে কি, জমজম মানে থামো, এক জায়গায় জমা হও, ঘনীভূত হও। জমজমের অর্থ কি থাকবে, ঘনীভূত। জমকে, তাহলে জমকের অর্থ কি, ঘনীভূত। ক্লিয়ার। এরপর দেখো মাঘ, মাঘ অর্থ চাওয়া। এই যে মেয়ে তুচ্ছে ভিক মাংতা হোক, মানে ওই যে শ্বশুরের কাছে গেলে পরে, বুঝছো, ওই যে মেয়ে মানে হিন্দি তো আমি পারি না, মানে মেয়ের ভিক্ষা চায় না, ভিক্ষা চায় মানে ভিক মাংতা হোক, মেয়ে হচ্ছে ভিক মাংতা হোক আপকা পাস। ওকে, এইগুলো হচ্ছে তার মানে কি, মাঘ অর্থ কি, মাঘ অর্থ চাওয়া। এই পাঁচটা কি মনে থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ধাতুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এটা কি ক্লিয়ার হয়েছ, আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখি আর কি সুখী লাগছে নাকি। মাঘ ধাতুটি আগত হিন্দি মার শব্দ থেকে। এখন দেখো একটা ধাতুর কোনো কিছু জানা যায়নি, এটাকে বলা হয় অজ্ঞাত ধাতু। অজ্ঞাতমূলক ধাতু হচ্ছে পৃথিবীতে একটাই, মানে বাংলা ভাষায় একটা, অজ্ঞাত। অজ্ঞাত মানে যেটার কোনো কিছু জানা যায়নি, কোত্থেকে আসছে, সেটা হচ্ছে হের। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, বাকি আগে যা পড়াইছি খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা দেখো হের, হেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, মনে থাকবে, হেরটা ইম্পর্টেন্ট। এই হের মানে অজ্ঞাতমূলক ধাতু কোনটা, হের, শুধু হের, এটা মুখস্থ রাখো। এরপরে চলো যাই, এরপরে দেখো আমি তোমাকে জাস্ট বলছি, তুমি জাস্ট একটু থাকো, জাস্ট তুমি ওভারভিউ তুমি দেখে যাও, দেখে গেলেই হবে, আর কিছু তোমার করতে হবে না। কি বলছে, সাধিত ধাতু। কি বলছে, সাধিত ধাতু আবার তিন প্রকার করছে। হ্যাঁ, মৌলিক ধাতু বা কোনো নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু হয় সাধিত ধাতু। যেমন দেখ, দেখ থেকে দেখা, পর থেকে পড়া, কর থেকে করা। এই যে দেখো সাধিত ধাতু তিন প্রকার। নাম, তার মানে বোঝা যাচ্ছে নাম থেকে হবে। প্রযোজক, প্রযোজ্যকর্তা থেকে হবে। কর্মবাচ্যের ধাতু, এটা চলো আমরা একবারে দেখি তিন ভাগে কি 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 ভাগ করলো ওদের একটু দেখে আসি। নাম ধাতু, নাম ধাতুর জন্য তোমাদের আমি একটা চিরাচরিত রুলস দেই, সেটা কি, অনুবেদী প্লাস আ, মানে কি অনুকার অব্যয়, বিশেষণ আর হচ্ছে বিশেষ্য, এই তিনটার সাথে যদি আ থাকে সেটা হবে তোমার সাধিত ধাতু। সাধিত ধাতুর মধ্যে আবার নাম ধাতু। এই যে দেখো ঘুম, ঘুমটা কি বিশেষ্য, ঘুম একটা নাউন, নাউনের সাথে আছে ঘুমা, এটা সাধিত ধাতু। চমক, চমক কি বিশেষণ, চমকের সাথে যদি আ লাগাই আমি তা হবে চমকা, এটা কি হবে সাধিত ধাতু। শেষ, সাধিতর মধ্যে নাম ধাতু কেটটা গেল, জাদুকরী কৌশল দেখছো। এরপরে দেখো, এরপরে দেখো প্রযোজক ধাতু। কি বলছে, মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যোগে যে ধাতু হয়, এত কিছু দেওয়ার দরকার নাই। দেখো প্রযোজক ধাতুর অপর নাম হচ্ছে নিজন্ত ধাতু, এটা মনে রাখবা তুমি শুধু। এই যে পর প্লাস আ, পরা। কি বলছে,
শিক্ষক ছাত্রকে পড়ায়, এটা তুমি মনে রাখবা যদি আয় যোগ দিয়ে শেষে যদি আয় থাকে, শেষে যদি ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, সাকিব খান নায়িকাকে নাচায়, সাকিব খান কি করে নায়িকাকে নাচায়, শেষে যদি তুমি আয় দেখো আয়, তাহলে সেটা হবে তোমার এই ধাতুটা হবে কি ধাতু, তোমার প্রযোজক ধাতু, সাধিত ধাতুর মধ্যে প্রযোজক ধাতু। এরপরে চলো, এরপরে যাই আমরা, এখানে দেওয়া আছে না কর্মবাচ্যের ধাতুটা দেখো, কর্মবাচ্যের ধাতু অনুসারী হয় কর্মপদে, তার মানে কর্মপদকে অবশ্যই অনুসরণ করবে। কর্মবাচ্যের ধাতু অন্তর্ভুক্ত প্রযোজক ধাতুর, এই যে দেখো ধাতু প্লাস আয়, এটা দেখো দেখায়, কাজটা ভালো দেখায় না, আগেরটা কি হলো, আগেরটা তো সেম করছে মনে হয় না, এইদিকে দেখো কি বলছে, পড়া, শিক্ষক ছাত্রকে পড়ায়, এখানে আয় এটা তোমার প্রযোজক ধাতু, এটা এটা কি, এটাও পরেরটাও কি দিছে। এরপরে দেখো কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু হচ্ছে আয়, মানে কর্মকে, মানে তোমার কর্মকে ওরা রিপ্রেজেন্ট করবে বেশি। এদিকে দেখো কাজটা ভালো দেখায় না, এখানে কি ভালো দেখায় না দেখো তো, এই যে দেখায় আয়, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। তুমি প্রযোজক ধাতু মনে রাখার একটা সহজ টেকনিক দিয়ে আমি তোমাকে, ডিরেক্টর আর হচ্ছে অ্যাক্টর, তোমাকে বুঝে দেখো শিক্ষক ছাত্রকে পড়ায়, তার মানে কি এখানে একজন আরেকজনকে দিয়ে কাজ করায় নিচ্ছে না, ওইটা হবে প্রযোজক ধাতু, ওইটা রাখবে হবে মনে। আর তুমি কর্মবাচ্য ধাতুটা কিভাবে মনে রাখবা, কর্মকে প্রাধান্য দেওয়া হবে, কেমন দেখো কাজটি ভালো দেখায় না, কি ভালো দেখায় না, কাজটা ভালো দেখাচ্ছে না, কাজ, তার মানে এটা মনে রাখবা ধাতু প্লাস আয়, দেখা প্লাস আয়, দেখ প্লাস আয়, দেখায় না। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, গিন্নি বলেন যা কিছু হারায়, এই যে হার প্লাস আয়, হার প্লাস আয়। এখানে দেখো তো এখানে কেউ কাউরে দিয়ে কাজ করাচ্ছে, এটা কি প্রযোজক হবে, প্রযোজ্য এর মধ্যে আছে নাই, তার মানে এটা আশা করি ক্লিয়ার, এটা নিয়ে তেমন কোনো কনফিউশন থাকার কথা না, কনফিউশন যেটা ছিল আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে চলো কিভাবে মনে রাখবা, সংযোগমূলক ধাতু, তার মানে কি যৌগিক ধাতু হবে অবশ্যই। এটা দেখো কি লেখছে দেখি আমরা একটু একটাবার পড়ি, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সঙ্গে, মানে কি অনুবিবি প্লাস আ, অনুবিবি প্লাস আ, এখানে তোমার দিছে উদাহরণ দেয় নাই, আচ্ছা দেখো অনুবিবি প্লাস আয়, তার মানে কি বিশেষ্য বিশেষণ আর অব্যয়, অনুবিবি অনুকার অব্যয়, অনুবিবি প্লাস হচ্ছে তোমার যদি থাকে ধর কর কর হ দে খা ছাড়, এই শব্দগুলা থাকে, তাহলে সেটা হবে সংযোগমূলক ধাতু। কেমন আসো উদাহরণ দিই, এত কিছু ভয় করার কিছু নাই। এই যে দেখো যোগ করো, যোগ কি বলছে, যোগ, এই যোগটা দেখো বিশেষ্য, যোগ মানে কি একটা নাম, যোগ করো যোগ, এই যে দেখছো এটা বিশেষ্য, বিশেষ্যর সাথে কি আছে, বিশেষ্যের সাথে এই যে কর ধাতু আছে, তার মানে এটা হবে সংযোগমূলক ধাতু। এরপর দেখো ভালো আছে বিশেষণ, ভালো বিশেষণ, এর সাথে কি আছে ভালো হয়, এই যে দেখো হ ধাতুটা আছে, তার মানে বিশেষ্য বিশেষণ আর হচ্ছে ধনাত্মক অব্যয়ের সঙ্গে যদি কর হ দে খা ছাড় যুক্ত হয়, তাহলে সেটা হবে সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতুর আরেক নাম হচ্ছে যৌগিক ধাতু, ঠিক আছে। সংযোগমূলক ধাতু মনে রাখার সহজ উপায় হচ্ছে ধর কর মারছার হ দে পা কাট খা যা, এই যে ধর কর মারছার এক লাইন, হ দে পা কাট খা যা, সংযোগমূলক ধাতু এভাবে তুমি মনে রাখবা, কোনটা কোনটা, ধর কর মারছার হ দে পা কাট খা যা। ক্লিয়ার? আসো ধাতু প্রায় শেষ, আমি তোমাকে বলছি এটা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর কিছু নাই, তুমি মনে রাখবা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রকৃতি প্রত্যয় আমরা শেষ করে দেবো, একবার জাস্ট দেখাবো যেটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটা দেখাই শেষ করে দিব। তুমি মেইনলি তোমার যে জিনিসটা লাগবে আজকে সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, সেটার জন্য অন্তত হলেও থাকো, ওইটা দেখতে পারবা তুমি। এই যে ধাতুর গণ, ধাতুর গণটা হচ্ছে একদমই সহজ, ধাতুর গণটা একদমই সহজ, আমরা এই স্লাইড থেকে কিচ্ছু করবো না। ধাতুর গণ হচ্ছে 20টা, এই 20টা তোমাকে এইভাবে তুমি মুখস্থ রাখতে পারো। আমি বলবো যে এত কিছু মুখস্থ করার দরকার নাই, যে কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে সেটা আমি তোমাকে শিখাই দিই। ধাতুর গণ নির্ণয় করতে বলে ধাতুর গণ কয়টি, চলো সেটাকে শিখাই দিই। এদিকে দেখো, এদিকে তুমি দেখলে টের পেয়ে যাবা ধাতুর গণ। হ্যাঁ, ধাতুর গণ নির্ণয়ের জাদুকরী কৌশল সেটা হচ্ছে কি, ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত সর্বর্ণ কয়টি, তোমার এই যে নিচের লেখাটা তোমার দেখার দরকার নাই, আমরা প্রথম রুলসটা, আমাদের প্রথমটা হচ্ছে কয়টি অক্ষরে গঠিত, অক্ষর মনে আছে, ওই যে বাংলিশ লেখা শিখেছিলাম অক্ষর কিভাবে বের করে। দেখো বিগ্রা ধাতুর আদিগণ কোনটি, এটা আমরা কিভাবে বের করব, এই যে বিগ্রা, প্রথমে আমরা দেখবো ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, এই বিগ্রা কয়টি অক্ষরে গঠিত, BIGRA, এই যে একটা দুইটা, তার মানে কয়টা, দুইটা অক্ষরের জায়গায়। এখন যে অপশনে দুইটা অক্ষর আছে সেই অপশনটা হতে পারে, দুইটা অক্ষর ছাড়া অন্য কোনো অপশন হবে না। এখানে দেখো সোয়া, SOWA, সোয়া, একটা দুইটা, তার মানে এটাও দুইটা আছে, এটাই দুইটা আছে। দুমরা, DUMRA, একটা দুইটা, তার মানে এটাও দুইটা আছে। এরপর আসো সিটকা, SITKA,
একটা দুইটা ভাওয়াল ভাওয়াল যে কটা থাকে এটাও দুইটা আছে। কোচকা, KOCHKA, কোচকা, এই যে ও আর হচ্ছে এ, এখানেও দুইটা আছে। এখন ভাই মিললো তো না, মিললো তো না। এখন কি বলছে, প্রথম রুলসে আমাদের যেহেতু মিললো না, তাহলে আমরা দ্বিতীয় রুলসে যাই। ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরবর্ণটি কি? ধাতুর প্রথম বর্ণের সাথে কোনটা সংযুক্ত বর্ণ? ধাতুর প্রথম বর্ণ কি? ব। বয়ের সাথে আছে কি রস্বীকার। এখন দেখো এটার মধ্যে, এটার সাথে রস্বীকার আছে, প্রথম বর্ণের সাথে নাই। এটার সাথে রস্বীকার আছে, নাই। এই যে এটার সাথে রস্বীকার আছে, দেখো এটার সাথে আবার নাই। তার মানে অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি। এটা বুঝছো কিনা বলো তো? এটা ইম্পর্টেন্ট ছিল, পুরো ধাতুর মধ্যে এটা ইম্পর্টেন্ট ছিল। এটা বুঝছো কিনা বলো তো? বাংলিশ একটু শিখান, হৃদয় রয়, শিখাই তো দিলাম। আমরা অক্ষর কিভাবে বের করব? বাংলিশ করব। যে শব্দটা আছে আমরা বাংলিশ, আমরা চ্যাট যেভাবে করি ওই চ্যাটটা করব। চ্যাট করার পরে বুঝছো, চ্যাট করার পরে ওইখানে যে কয়টা ভাওয়াল থাকবে সেই কয়টা হবে তোমার অক্ষর, কিন্তু পাশাপাশি দুইটা ভাওয়াল থাকলে সেখানে একটা অক্ষর ধরতে হবে, বুঝছো? ওকে ওকে, বিগ্রা দুইটা, এই তো পেরে গেছো। ক্লিয়ার ক্লিয়ার, ইকরা খানুম তানহা, এই তো। আর কি, এই নিচের ব্যাখ্যা তো আমি বলেই দিছি, এই ব্যাখ্যার পড়ার দরকার নেই। ধাতুর গণ শেষ। প্রকৃতি ও প্রত্যয় মানে অন অধ্যায় যে এখন দেখবা অনেকেই বিরক্ত হয়েও বেরোয় যেতে পারে, মানে এটাই হচ্ছে ধাতুর গণের থেকে বেশি মুখস্থ। কিন্তু আমি তোমাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো, এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। তো এটা আমরা খুবই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যত তাড়াতাড়ি শেষ করা যায়। যে ইম্পর্টেন্ট জিনিস আছে ওইটা আমি শিখাই দেবো, বাদ বাকিগুলো তোমরা একটু দেখে নিবা, জাস্ট আর কিচ্ছু না। চলো শেষ করবো, একটু ওয়েট করো, তোমাদের মেইন টপিক যেটা ওটার ক্লাস আমি শুরু করে দেবো। ওটার ক্লাস প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়, এখন তোমাকে চলো আগে আমরা ভিতরে যাই। একই বলছে তোমাদের, আমি আগে একটা কোশ্চেনের সলভ তোমাকে আমি দিয়ে দিই। দেখো বলছে প্রত্যয়, ভাই প্রত্যয় তো শব্দের শেষে বসে, প্রকৃতিও শব্দের শেষে, প্রকৃতি না, উপসর্গ, উপসর্গ তো শব্দের শুরুতে বসে। প্রত্যয় আর হচ্ছে বিভক্তি দুইটাই শব্দের শেষে বসে, কিন্তু ভাই আমরা কখন বুঝবো কোনটা বসবে, কোনটা বিভক্তি আর হচ্ছে কোনটা প্রত্যয়? এটা বোঝার একটা সহজ টেকনিক আছে। দেখো সহজটা হচ্ছে, কোন শব্দের শেষে বিভক্তি যুক্ত হলে তা মূল শব্দের অর্থের কোনো পরিবর্তন করে না। কি বলছে? করে না। বিভক্তি যদি যুক্ত হয় মূল শব্দের অর্থের পরিবর্তন হবে না। দেখো দোকান, দোকান প্লাস এ, তাহলে এটা হবে বিভক্তি, দোকানে। আমি যদি বলি দোকান, দোকানে, দোকানের অর্থটা পাল্টাইছে? দোকানের অর্থ পাল্টাইছে না, দোকানের কিন্তু অর্থ ঠিকই আছে। কিন্তু দেখো যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। দেখো দোকান, দোকানের সাথে প্রত্যয় রস্যই যুক্ত হয়েছে। দোকান মেইন শব্দ, মেইন শব্দ আমাদের দোকান, রস্যই যুক্ত হয়েছে। দোকান থেকে দোকানি, এখন দোকান রেখে দোকানি আর দোকানি কি, দোকানি কি সেম? দোকানি আর দোকান সেম। দোকান হচ্ছে একটা জায়গা, আর দোকানি, দোকানি মানে কি? আমি দোকানদার, মনে করো যে আমি দোকানদার, আমি মানুষটাকে বোঝাচ্ছে, দোকানিকে বোঝাচ্ছে। তার মানে অর্থ চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটার এটার ব্যাখ্যা বুঝছো, এটার ব্যাখ্যা বুঝছো, এটার ব্যাখ্যা বুঝলে পরে আসো। এরপরে যাই, এরপরে যাই। একটু ধৈর্য সহকারে আজকের ক্লাসটা করতে হবে তোমাকে, কারণ ইম্পর্টেন্ট জিনিসটা রেখে আসছে, ইম্পর্টেন্টটা পড়াও, সমস্যা নেই। প্রকৃতি কি, প্রত্যয় কি, কৃদন্ত পদ কি? এখন এইখানে অনেক ব্যাখ্যা আছে না, প্রকৃতি কি, প্রত্যয় কি, কৃদন্ত পদ কি। এই কোশ্চেনের অ্যান্সার আমরা জাস্ট একটা উদাহরণ দেখবো, দুইটা উদাহরণের মাধ্যমে আমরা শিখবো। ওইটাই ইম্পর্টেন্ট, এই প্রকৃতি প্রত্যয়তে যা আছে ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তাছাড়া আর কিচ্ছু না। চলো উদাহরণটা দেখো। প্রত্যয় বা এত কিছু আমরা কিচ্ছু দেখবো না, জাস্ট আমরা দুইটা উদাহরণ দেখবো। চলো উদাহরণ দুইটা দেখবো, উদাহরণ দুইটা দেখলে পরে তুমি পারবা। প্রথম উদাহরণটা দেখো, প্রথম উদাহরণটা দেখো। এই যে দেখো সরকারি, সরকারি, এখন সরকারি, সরকারের মেইন শব্দটা কোনটা বলো তো? সরকারের মেইন শব্দ হচ্ছে সরকার। সরকারটা যেহেতু একটা নাম, একটা নাম শব্দ, সরকার কি একটা নাম না, বিশেষ্য না? এটা কি বিশেষ্য না? এটা কি বিশেষ্য না? তাহলে এইটার নাম হবে নাম প্রকৃতি, নাম শব্দ, নাম প্রতিপাদিক, ঠিক আছে? অথবা প্রতিপাদিক। দেখবা বিভক্তির নাম শব্দকে কি বলে, কোশ্চেনটা আসে, বিভক্তির নাম শব্দকে বলে প্রতিপাদিক, প্রাতিপাদিক। এইটা এটা ইম্পর্টেন্ট। এটা মনে করো যে তোমার যদি কোশ্চেন হয়, কোশ্চেন হলে এটা হবে, এইটা হবে প্রকৃতি প্রত্যয় থেকে, এটা হবে কোশ্চেন হলে। বলবে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বলবে প্রাতিপাদিক। এটা মনে থাকবে, এটা জাস্ট মাথায় রাখতে হবে তোমাকে, এটা ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা, এটা যেহেতু নাম, এটা যেহেতু নাম, আর এই যে দেখো লাস্টে যেটা যুক্ত হয়েছে, সরকার আর সরকারি কি এক? ধরো এই যে কলমটা সরকারি, আর সরকার বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট মানুষজনকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা গভর্নিং বডিকে বোঝাচ্ছে। ধরো এই কয়জন মিলে হচ্ছে আমাদের সরকার। ওই যে হাসু আপা ছিল না, হাসু আপা ছিল আমাদের সরকার, বুঝছো? তাহলে সরকার আর সরকারি দুটো কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা প্রকৃতি প্রত্যয় অবশ্যই হবে। এটা প্রত্যয়, কি প্রত্যয় হবে? তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। শুধু ক্রিয়ার সাথে, যদি এখানে ক্রিয়াটা থাকতো তাহলে এটা হয়তো কৃত প্রত্যয়। আর এটা হচ্ছে যেহেতু পদ, ফুল পদ এটা, তাহলে এটা হবে তদ্ধিতান্ত পদ। আর এই সরকার, এটাকে বলে কি? নাম প্রকৃতি, নাম শব্দ, প্রাতিপাদিক।
এই উদাহরণটা বুঝছো কিনা বলো তো আমাকে, আমি জাস্ট দেখতে যাচ্ছি এই উদাহরণটা বুঝছো কিনা, তাহলে পরের উদাহরণটাও বুঝবা। এই উদাহরণটা কি বুঝছো কিনা বলো তো, বলো তো ভাইয়া, এখন বলো তো এই উদাহরণটা কি বুঝছো কিনা, এই উদাহরণটা বুঝছো কিনা আমাকে জানাও। প্রাতিপাদিক, হ্যাঁ, এই উদাহরণটা বুঝছো কিনা আমাকে না জানালে তো আমি বলতে পারতেছি না। প্রাতিপাদিক আবার বলেন, প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। এই যে দেখো, এটার সাথে কোনো বিভক্তি আছে? বিভক্তি নাই, তার মানে এটা হবে প্রাতিপাদিক। নাম শব্দ, নাম শব্দ মনে রাখতে হবে, নাম শব্দ তার মানে কি বিশেষ্য। সরকার একটা বিশেষ্য, সরকার কি একটা বিশেষ্য, ক্লিয়ার? তার মানে বিভক্তিহীন নাম শব্দকে বলা হবে প্রাতিপাদিক। মেইন পদ যেটা, এটা হচ্ছে সরকারি, এটা হচ্ছে পদ, তাহলে এটা যেহেতু তদ্ধিতান্ত প্রত্যয়, তাহলে এই পদটা হবে কি তদ্ধিতান্ত পদ। এই সরকার এটার নাম হচ্ছে, এটার বিভিন্ন নাম আছে, নাম প্রকৃতি, নাম শব্দ, প্রাতিপাদিক, তিনটা নাম আছে। আর একবার, আচ্ছা আরেকবার আমরা শিখতেছি তদ্ধিতান্ত পদ কি, তদ্ধিত প্রত্যয় কি, নাম প্রকৃতি কি, নাম শব্দ কি, আর প্রাতিপাদিক কি। এখন আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিছি, সেটা হচ্ছে সরকারি। এখন দেখো, আমরা সরকারি থেকে সরকারিটাকে আমরা ভাঙবো, মেইন শব্দটা হচ্ছে সরকার, আর লাস্টে যুক্ত হয়েছে প্রত্যয় ই, ই যুক্ত প্রত্যয় যুক্ত হয়েছে। এখন এই সরকারি নামটা কি? এই সরকারির নাম হচ্ছে তদ্ধিতান্ত পদ, আর এই সরকার, এই সরকারের নামটা হচ্ছে নাম প্রকৃতি, নাম শব্দ, প্রাতিপাদিক, তুমি যে কোনো একটা বলতে পারো। এখানে তোমাকে আমি আর একটা ইনফরমেশন দিছি, সেটা হচ্ছে বিভক্তির নাম শব্দ, এটার সাথে কোনো বিভক্তি আছে? নাই, তার মানে বিভক্তির নাম শব্দ এটা অবশ্যই বিশেষ্য। বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। এই কোশ্চেনটা আসে, তোমাকে বলবে বিভক্তির নাম শব্দকে কি বলা হয়, তোমাকে তখন অ্যান্সার করতে হবে প্রাতিপাদিক। এখন আসো, আর এইটা হচ্ছে যেহেতু প্রত্যয়, এটা অবশ্যই প্রত্যয়, এটা তো কোনো কনফিউশন না, প্রত্যয় তো শিখছো, প্রত্যয় বিভক্তি কাকে বলে? প্রত্যয়, যেহেতু সরকার আর সরকারের সাথে ই লাগালে আমাদের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রত্যয়, তাহলে এটা হবে তদ্ধিত প্রত্যয়, যেহেতু এটা তদ্ধিত পদ, এটা যেহেতু তদ্ধিতান্ত পদ, তাহলে এটা হবে তদ্ধিত প্রত্যয়। মাথায় ঢুকছে? এরপর এটা আসো, কৃত প্রত্যয়টা শিখবো আমরা, কৃত প্রত্যয়টা শিখবো, চলো তদ্ধিতান্ত পদ কৃত প্রত্যয়টা শিখি আমরা। এই যে দেখো কৃদন্ত পদ, এটা দেখো, করি হচ্ছে আমার মেইন শব্দ, মেইন শব্দ থেকে মেইন শব্দটা মানে করি হচ্ছে আমার একটা উদাহরণ নিছি আমি, করি, করি আমার হচ্ছে উদাহরণ, এটা উদাহরণ। দেখো আমি উদাহরণটা নিলাম করি, এখন করির মেইনটা কি? মেইন হচ্ছে কর, মেইন হচ্ছে কর, প্রত্যয়টা হচ্ছে রস্যই, রস্যই। এখন দেখো, আগের রস্যের নাম ছিল তদ্ধিতান্ত প্রত্যয়, কিন্তু এই রস্যের নাম হচ্ছে কৃত প্রত্যয়। কেন? যেহেতু এটা হচ্ছে কৃদন্ত পদ, এটা ক্রিয়া প্রকৃতি বলা হয়, ক্রিয়ামূল বলা হয়, ধাতু বলা হয়, আর কৃদন্ত পদ হচ্ছে এইটা, পুরো ফুলটা হচ্ছে পদ, কৃদন্ত পদ, মনে থাকবে। এটা যেহেতু ক্রিয়ামূল, এটা তো কোনো অপশনই নাই, ক্রিয়ামূল হলে পরে এটা হবে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। আর একটা জিনিস মনে রাখবা, এই যে ধাতু চিহ্ন, ধাতু চিহ্ন শুধু বসে, ধাতু চিহ্ন শুধু বসে ক্রিয়ামূলের সময়, ক্রিয়ামূলের সময় শুধু ধাতু চিহ্ন বসাবে, আমাদের অন্য কোনো ক্ষেত্রে আমরা ধাতু চিহ্ন বসাবো না। তাহলে এটা যদি কৃত প্রত্যয় হয়, কৃত কৃত প্রকৃতি হয়, হ্যাঁ, ক্রিয়া প্রকৃতি বা কৃত প্রকৃতি যাই বলো, ক্রিয়ামূল ধাতু, আমরা ধাতু শিখছি না, ধাতু, এটা তো প্রথমে আমি এভাবেই ক্লিয়ার করে দিছি। আর রস্যইটা হবে কৃত প্রত্যয়, শব্দের শেষে যেটা যোগ হয় সেটা হবে প্রত্যয়। এখন দেখো, আর এই পুরা শব্দটাকে বলা হবে কৃদন্ত পদ, ক্লিয়ার? ওকে, এটাও ক্লিয়ার, আগেরটা বুঝতে পারো, এটাও বোঝার কথা। এরপরে চলো, এরপরে দেখবা খেলা শুরু হয়েছে ভাই, এত কিছু এত কিছু এত কিছু কিভাবে মনে রাখবো? চলো, এতটুকু তো মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাকে বুঝাই দিলাম। এরপর তুমি দেখবা, এখন হলো তোমার কাজ, ধাতু চিহ্ন কখন বসে আমি তো বললামই, শুধু ক্রিয়ামূলের ক্ষেত্রে ধাতু চিহ্ন বসবে, এই স্লাইড আর কিছু পড়ার দরকার নেই। এই যে ক্রিয়ামূল, সৃষ্টির ক্রিয়ামূল হবে সৃস, এখন তুমি বুঝবা কেমন ভাই সৃস কেন ক্রিয়ামূল হবে, এরপরে আসতেছি। দেখো ক্রিয়ামূল আর দেওয়া আছে, সমস্যা নেই, দেখলেই বুঝবা। এই যে দেখো, এই যে এখন হচ্ছে তোমার হলো মুখস্থের খেলা, বুঝছো? এখন হচ্ছে মুখস্থের খেলা, কিছু কিছু জিনিস বোঝা যায়, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। কৃত প্রত্যয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়ামূল আর ক্রিয়া প্রকৃতি এখানে দেওয়া আছে। কৃত প্রত্যয়ের জন্য ক্রিয়ামূল, আমরা ক্রিয়ামূলটা কিভাবে বের করবো, ক্রিয়া প্রকৃতিটা কিভাবে বের করবো? দেখো এই যে ব, এইটা উক্ত, উক্তি, বপন, বপনীয়, এইটার হচ্ছে ক্রিয়ামূল হবে ব। এখন তুমি বলো যে ভাই বব কেন, বব কেন, এটার কোনো রুলস নেই, বাংলা একাডেমি যা খাটাইছে তাই। এরকম দেখো, গত, গতি, গমন, গন্তব্য, গম্য, এটার ক্রিয়ামূল হচ্ছে গম। এখানে যা আছে এগুলো জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে, বা দুই একবার পড়লে পরে তুমি মোটামুটি তোমার মনে থাকবে, বুঝছো? ওকে 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 ওকে, আমি তোমাকে বলি, তোমাদের তো এখনো, আজকে তো এখনো কয় মিনিট পড়াইছি, মাত্র 54 মিনিট পড়াইছি। আমি তোমাকে বলছি না এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট শুনে যাবা, শুনে যাবা, আর তোমাকে জাস্ট তোমাকে আমি বলছি যে জিনিসটা
তুমি জিনিসটা কি করবা, জিনিসটা তুমি একটু মানে একবার তুমি এরপর আমি স্লাইডটা দেওয়ার পর স্লাইডটা জাস্ট একবার করে পড়ে যাবা। এই হচ্ছে তোমার কাজ, তোমার আর কোনো কাজ নেই। আর তোমার কাজ হচ্ছে তুমি প্রিভিয়াস এমসিকিউগুলো একটু ধাতুর গণ, প্রকৃতি প্রত্যয়, প্রিভিয়াস এমসিকিউগুলো জাস্ট একটু দেখবা। চলো এরপর আমরা যাই। এগুলো হচ্ছে তোমার মুখস্থ করতে হবে। কোনটা কি আমি বোঝাই দিচ্ছি প্রথমটা। এগুলো এই যে দেখো কতগুলো আছে, জাস্ট একটু দেখে শুনে বোঝার চেষ্টা করবা। মুখস্থ না করে যদি তুমি মনে রাখতে পারো মনে রাখবা। এখন দেখো এরকম কতগুলো আছে, যা আছে আমি দিয়ে দিছি তোমাদের। কয়টা? 54টা। আর আছে নাই। এই যে এখন দেখো এখান থেকে আমি তোমাকে একটা বোঝাবো, জাস্ট একটা ভালোভাবে বুঝবা, একটা ভালোভাবে বুঝবা, একটা ভালোভাবে বুঝবা। কি বলছে? শব্দের শেষে আমাদের মেইন শব্দটা, আমাদের পরীক্ষার অপশনে কি দিবে জানো? এই শব্দটা দিবে, বলবে যে এটাকে ভাঙো, এটার প্রকৃতি কি আর প্রত্যয়টা কি। প্রকৃতিটা আর প্রকৃতি মানে কি? ক্রিয়ামূল যেটা, ওটা হচ্ছে আমার প্রকৃতি। এখন আমরা কিভাবে বুঝবো? শব্দের শেষে যদি অন থাকে তাহলে কৃত প্রত্যয়, প্রত্যয় বসবে অনট। আর এই যে নয়নের ক্রিয়ামূল যে আমরা আগে শিখাইছি, নয়নের ক্রিয়ামূল হচ্ছে নি, নয়নের ক্রিয়ামূল হচ্ছে নি। ক্রিয়ামূল তোমার ওইখান থেকে আনতে হবে। যেহেতু নয় অন আছে, অন থাকলে পরে অনের কৃত প্রত্যয়টা বসবে অনট। অনের কৃত প্রত্যয় কি? অনট। তাহলে নি প্লাস অনট। এতটুকু বুঝছো কিনা বলো তো? এই ব্যাখ্যাটা বুঝছো কিনা বলো তো? এই টপিক অনেকেরই মাথায় ঢুকবে না। এত টেনশন করার কিচ্ছু নাই, আমি জানি। তুমি একটু এরপরে আবার ক্লাসটা একটু একটা দেখবা আবার। এটা হচ্ছে তোমার কাজ। দেখো এখানে তুমি কিভাবে বুঝবা? এই যে দেখো শব্দের শেষে থাকবে অন। আমরা দুইটা জিনিস বের করতে হবে আমার এখান থেকে। এটা বের করতে হবে প্রকৃতি মানে মেইন শব্দ থেকে আমরা প্রকৃতি বের করব। আর কি বের করব? আমরা বের করব হচ্ছে তোমার প্রত্যয়। আমাদের দুইটা জিনিস বের করতে হবে। এখন নয়নের প্রকৃতি হচ্ছে নি, এটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা বোঝানো কিচ্ছু নাই। আর যদি শব্দের শেষে আমরা অন পাই তাহলে সেই ক্ষেত্রে কৃত প্রত্যয় হবে অনট। এই যে দেখো নয় অন, এই যে অন আছে না, অন নয় অন, তাহলে কি কৃত প্রত্যয়টা আমরা বসাইছি অনট। প্রত্যয় বসাইছি কি? অনট। এখন বুঝছো কিনা অর্পিতা? এটা তো মনে রাখা কঠিন, সেই কারণে এটা থেকে ইউনিভার্সিটি কোশ্চেন দেয় না। ইউনিভার্সিটি জানে কোথেকে কি কোশ্চেন হবে। ঢাকা ইউনিভার্সিটি তো মানে কোশ্চেনই করবে না এটা থেকে ইনশাল্লাহ। তারপরেও যদি করে সেটা হচ্ছে এই কারণে তোমাদের আমি পড়াই দিচ্ছি বারবার। না ছাড়তে হবে না চৈতি, ছাড়তে হবে না। হ্যাঁ মাথার উপর দিয়ে যাবে, কারণ আগের জিনিসগুলো তোমার মুখস্থ না। ক্রিয়ামূল যদি তোমার মুখস্থ না থাকে তুমি এটা বুঝবা কেমন যে এখানে নি বসছে? তুমি এখানে বোঝার তো কোনো অপশন নাই, বুঝছো? ওকে এখন যারা বুঝছো ধন্যবাদ। তোমরা আবার দেখবা। এই যে দেখো এই অন্ত গেল। এখন যদি শব্দের শেষে আমার তি বা কয়তয় রশ্মি পাই তাহলে ওইটার ক্ষেত্রে আমার কৃত প্রত্যয় হবে কয়তয় রশ্মি। শব্দের শেষে এটা আমরা কৃত প্রত্যয়টা পেলাম। এখন ক্রিয়ামূল কি? ক্রিয়ামূল আমার আগের স্লাইড আমি তোমাকে দেখাইলাম না, আগের স্লাইড থেকে তোমার ক্রিয়ামূলটা মুখস্থ করতে হবে। দেখো এই যে উক্তি, শব্দের শেষে কি আমরা কয়তয় পাইছি না? তাহলে উক্তির ক্রিয়ামূল হচ্ছে বচ। এই যে এখানে একটা প্রকৃতি চিহ্ন হবে, এখানে কি প্রকৃতি চিহ্ন হবে? ক্রিয়ামূল অবশ্যই প্রকৃতি চিহ্ন বসে। তাহলে এইটা হবে উক্তির মনে ক্রিয়ামূল হবে বচ। এখন কি এটা তোমার মুখস্থ করতে হবে। উক্তির ক্রিয়ামূল বচ কেন, এটার কোনো রুলস নাই, তাহলে আমি শিখিয়ে দিলাম। এটা হলো মুখস্থটা জাস্ট। এখন কয়তয় রশ্মি কেন বসলো? আমরা কি বলছি? শব্দের শেষে তি বা কয়তয় রশ্মি আমরা যদি পাই তাহলে কৃত প্রত্যয় হিসেবে কয়তয় রশ্মি বসাবো। দেখছো কয়তয় রশ্মি শেষ। এটা এইভাবে তোমরা প্রকৃতি প্রত্যয় শেষ। ক্রিয়ামূলের গেল, এটা কৃত প্রত্যয় গেল, এরপর তদ্ধিত প্রত্যয় দেখবো। ভাই এটা থেকে কোশ্চেন খুবই কম আসে, এত কনসার্ন হওয়ার কিচ্ছু নাই। এটা থেকে কোশ্চেন খুবই কম আসে। আমি তোমাকে যেই ওয়েতে শিখাইছি এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে প্রকৃতি প্রত্যয় শেখা। যদি তুমি ফুলভাবে শিখতে চাও এইটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, এর থেকে সহজ ওয়ে এটাই আর নাই। বুঝতে পারবা, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝতে পারবা। এখন দেখো কৃত প্রত্যয় শেষ। কৃত প্রত্যয় তোমরা উদাহরণগুলো জাস্ট একটু দেখে নিবা। আমি তোমাদের আগেই বলছি ভাই এত কিছু না, তুমি জাস্ট কিভাবে দেখবা আমি তোমাকে বলি। এই যে দর্শক দৃশ প্লাস ন, তুমি এইগুলো একটু দেখবা। পূজক পুষ প্লাস ন, তুমি একবার করে রিডিং করে যাওয়া, দেখবে তোমার মনে থাকবে। তোমাকে পরীক্ষার হলে দিবে কি জানো? পরীক্ষার হলে দিবে দাতব্য। দাতব্যের প্রকৃতি ও প্রত্যয় কোনটা? দাতব্য। অপশনে তুমি যখন দেখবা দা প্লাস তব্য, তুমি এটাই বুঝে যাবা, এটাই হবে। তুমি যখন পড়বা এটা পড়লে পরে তোমাকে আমি এই যে আগে পরে কি আছে না, এই যে এইগুলা কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাকে জাস্ট বলবো যে উদাহরণগুলো তুমি দেখবা, উদাহরণটা ভাঙছে কিভাবে। তুমি জাস্ট একবার দুইবার তুমি যদি দেখো এগুলো তোমার মনে থাকবে, বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয় এটা থেকে কোশ্চেন করবে না আমি 97% শিওর। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করার মতো অনেক অপশন আছে, বুঝছো? ও এভাবে ছেঁকা। আচ্ছা তোমাকে আমি বলো, এইটা কিন্তু আমি তোমাকে যেভাবে শিখাইছি
এটার যে সহজতা আমার মনে হয় না তুমি শিখতে পারবা কোনো জায়গায়। প্রকৃতি প্রত্যয় এটা হচ্ছে অন অফ দ্য মানে সবচেয়ে কঠিন টপিক এটা। ইভেন এইটা বাদে তুমি ব্যাকরণে এমন কোনো টপিক নেই যে তুমি বুঝো না আমার কাছ থেকে, বলতে পারো অভিধানিক ক্রম আজকে শিখছো না, এরপরে তুমি শুদ্ধিকরণটাও শিখবা, খুব সহজেই শিখবা। এইটা কিছু কিছু জিনিস তো তোমার কঠিন থাকবেই। আমি তোমাকে সহজভাবে বলে দিলাম, তোমরা তো কঠিনভাবে কেন নিচ্ছ? তোমাকে আমি বললাম তুমি জাস্ট উদাহরণগুলো দেখবা, তার আগে বলছি তুমি জাস্ট প্রিভিয়াস এমসিকিউগুলো দেখবা, অ্যান্সারগুলো দেখবা, তোমার জাস্ট মনে রাখবে তোমার যদি কোশ্চেন হয় ওইগুলো থেকেই হবে। তোমরা খালি কঠিনের দিকে নিচ্ছ। তুমি টেনে যদি কঠিনের দিকে নাও তাহলে তো কঠিন হবেই। এখন তুমি এর থেকে দেখো, এই যে দেখো দর্শকের তোমার মানে ক্রিয়ামূলটা হচ্ছে দৃশ। এখন তুমি যদি সারাদিনও আমি তোমাকে বোঝাই দর্শকের ক্রিয়ামূল দৃশ, দর্শকের ক্রিয়ামূল দৃশ, তোমার কি হবে? হবে না তো, এটা তোমার মুখস্থের বিষয়, এটা তো আমি তোমাকে বোঝাইতে পারবো না, এটা বুঝতে হবে, বুঝছো? ওকে ওকে ওকে, এটা দেখো তাহলে কৃত প্রত্যয় শেষ, তদ্ধিতান্ত প্রত্যয়টা তোমরা ইজিলি শিখতে পারবো। চলো তদ্ধিতান্ত প্রত্যয়টা আমরা দেখি। এটা বাদ। তদ্ধিতান্ত প্রত্যয় এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম থেকে কোশ্চেন হয়। কোনটা কোনটা ব্যতিক্রম মানে রুলসের ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে ত্যাগ, ত্যাজ, এরপর কি আছে অযুক্ত জুস প্লাস আ। দেখো নিপাতনের সিদ্ধ কৃত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে দুইটা, গীতি গীতি আর হচ্ছে শক্তি। যদি চাও গীতিতে সিদ্ধি, কি কি আছে? গীতি, সিদ্ধি, শক্তি, বুদ্ধি, এই তিনটা হচ্ছে তোমার নিপাতন, এই চারটা হচ্ছে নিপাতনের সিদ্ধ। গীতি, শক্তি, গ প্লাস তি, শ প্লাস তি, ঠিক আছে? এগুলো দেখবা, এই চারটা তোমাকে নিচে এ উদাহরণ দিয়ে বলবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ প্রকৃতি ও প্রত্যয়, এই চারটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে। এটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা তোমার জন্য আমি বললাম যে এটা ইম্পর্টেন্ট, যেহেতু নিপাতনের সিদ্ধ এই জিনিসগুলো জাস্ট মুখস্থ রাখবা। যদি চাও একটা লাইন মনে রাখবা, যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই শক্তি ও বুদ্ধি, ঠিক আছে? এরপরে আসো এরপরে আসো এরপরে আসো এরপরে আসো দেখো কি বলছে, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় মানে কি? আমার নাম শব্দ থাকবে, এইটা ভাঙার একদম সেরা উপায় আছে। দেখো এটা আমরা কিভাবে ভাঙবো? কৃত প্রত্যয়ে শুধু ক্রিয়ামূলে এই চিহ্নটা বসে, মানে প্রকৃতি চিহ্ন বসে, অন্য কোথাও প্রকৃতি চিহ্ন বসে না। এটা আমরা এত রুলস টুলস কিচ্ছু দেখবো না, আ প্রত্যয় কি প্রত্যয় কিচ্ছু দেখবে না। আমরা এটাকে জাস্ট আমরা তুমি নিজের মধ্যে ভাঙবা। তুমি এটাকে তুমি ভাঙলে পরে তোমার কি হবে? চোর প্লাস আ, চোরা। তুমি নিজেই ভাঙো তো, চোর প্লাস আ, চোরা। এরপরে আরেকটা ভাঙো, বাঘ প্লাস আ, বাঘা, বাঘ প্লাস আ, বাঘা। এরপরে কি ভাঙবা তুমি? এরপরে ভাঙো তুমি হাজির প্লাস আ, হাজিরা, হাজির, হাজির প্লাস আ। তুমি এখানে যাই ভাঙবা, তুমি ভাঙতে পারো ডিং প্লাস আ, ডিঙা, হাত প্লাস আ, হাতা, ভয়স প্লাস আ, ভয়সা, দক্ষিণ প্লাস আ, দক্ষিণা, 20 প্লাস আ, বিশা, 22 প্লাস আ, পাইসা। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় ভাঙা সহজ, এখানে কোনো রুলস টুলস কিচ্ছু লাগে না, তুমি জাস্ট শব্দগুলো দেখবা আর ভাঙবা। এরপরে রুলসটা আমরা যাই, দেখো এরপরে রুলসটা যাই, এরপরে রুলসটা দেখো, এরপরে রুলসটা ভাঙি। আই প্রত্যয় যোগে, এটা কিচ্ছু না, তুমি জাস্ট ভাঙবা। এই যে ভাববাচক বিশেষ্য বিশেষ কি বলছে এত কিচ্ছু দেখার দরকার নাই আমার, কোনটা কোন গঠনে বিশেষণ গঠন এটা দেখবা না, তুমি জাস্ট উদাহরণগুলো দেখবা আর ভাঙবা। তোমার কাজ হচ্ছে উদাহরণ দেখার, ভাঙা। এই যে দেখো মিট, মিট প্লাস আই, মিঠা প্লাস আই তুমি দিতে পারো, মিট প্লাস আই যেটা থাকে অপশনে, যেটা থাকে, বুঝছো? এরপর দেখো নিম প্লাস আই, এখানে আসো মোগল, মোগল, মোগলাই, মোগলাইরে বাংলা হবে মোগল প্লাস আই, মোগল প্লাস আই, নিম প্লাস আই, নিম প্লাস নিম, না সরি নিম, আরে কই গেলাম, নিম, নিম প্লাস আই, নিমাই। এখন একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করো, তুমি তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় কিভাবে চিনবা? এখানে আমি যতগুলা ভাঙছি, মেইন শব্দটা আমার নাউন, মোগল নাউন, নিম নাউন, এখানে চোরাই, চোর নাউন, চোর, চোর, হ্যাঁ চোর শব্দটা কি? চোরটা কি নাউন? চোরটা অবশ্যই নাউন মানে বিশেষ্য। এখন বলতো তদ্ধিতান্ত প্রত্যয় ভাঙতে কি কোনো সমস্যা হবে? এটা ভাঙতে কোনো সমস্যা হবে বাচ্চারা? এটা ভাঙতে, এটা বুঝছো কিনা? চোর প্লাস আমি, চোরামি, গুড, এই তো হয়ে গেছে। পাগল প্লাস আমি, পাগলামি, জল প্লাস আ, জলা, এই তো, এই তো এই তো এই তো। আচ্ছা বাদ দাও, যাই হোক, এখন বুঝছো কিনা বলো তো? এখন বুঝছো কিনা বলো তো? এটা বুঝছো কিনা? তদ্ধিতান্ত প্রত্যয় বুঝছো কিনা? ভাইকে জানাইতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এই তো দেখছো, আমি জানি তো কোনটা ক্লিয়ার হবে কোনটা ক্লিয়ার হবে না। তদ্ধিতান্ত প্রত্যয় এটা ক্লিয়ার। এখানে এরপরে যা আছে তুমি এমনি নিজেতেই ভাঙতে পারবা। পাগল প্লাস আমি, পাগলামি, চোর প্লাস আমি, চোরামি, বাদ, বাদ প্লাস আমি, এ কি তোমরা নিজেরাই ভাঙতে পারছো এগুলা? ওরে
আরি প্রত্যয় দেখো, শাক প্লাস আরি শাকারি, ভিক প্লাস আরি ভিকারি, এরকম যা দেখো, এরকম যা আছে প্রত্যয় প্রত্যয় দেখছো দেখছো কতগুলা দিছি তোমাদের। এরকম তুমি যা দেখবা তুমি জাস্ট খালি ভাঙবা, আর কিচ্ছু না, তোমার কাজ হচ্ছে ভাঙা কতগুলা যা আছে। বিদেশি তদ্ধিত প্রত্যয়, আগেরটা আমরা দেখলাম বাংলা, এটা দেখবো বিদেশি। বিদেশি তদ্ধিত প্রত্যয় কি বলছে? কর, গড়, দার, বাজ, বন্দি, সই, চি, নাবিশ, এটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। হিন্দি এটা হচ্ছে ফার্সি, এটা হচ্ছে ফার্সি। হিন্দি হচ্ছে ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। দেখো মাছওয়ালা যদি বলা হয় এটা কোন কোন প্রত্যয়, কোন প্রত্যয়, প্রথমত তদ্ধিত প্রত্যয়, কোন তদ্ধিত প্রত্যয় কোন ভাষা, তাহলে এটা হবে হিন্দি ভাষা। দুধওয়ালা, দুধ প্লাস ওয়ালা, এটা তোমরা দিয়ে দেবা দুধ প্লাস ওয়ালা, শেষ। এটা তোমরা সবাই ভাঙতে পারবা, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই, এটা সবাই ভাঙতে পারবা, বুঝছো? দেখো তদ্ধিত প্রত্যয় শেষ, তদ্ধিত প্রত্যয় শেষ। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আছে আবার, এই যে দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কি বলছে? স্ন, স্ন যুক্ত প্রত্যয়যুক্ত তার মূল স্বরের বৃদ্ধি হয়, এই যে দেখো মাধুর্য, নাগর। তারপরে দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সংখ্যাবাচক শব্দ না থাকলে নিয়মিত মূল স্বরের বৃদ্ধি হয়। এত কিছু দরকার নাই, তুমি এগুলা জাস্ট একটু দেখবে, এত কিছু পড়ার দরকার নাই। এগুলা এগুলা মনে করো যে দেখে আর কিছু আছে কিনা তোমাদের। এই যে স্নি প্রত্যয়, রাবণী, দাশরথী, দাসর প্লাসথী, এগুলো দেখবে স্নিক প্রত্যয়। সাহিত্যিক, সাহিত্য প্লাসিক, সাহিত্য, এই দেখো রাবণ প্লাস, এই দেখো স্নি আছে না, এই যে রস্য প্রত্যয় আছে না, এটা কিভাবে ভাঙবা তোমরা? এটা আমি একটা ভেঙে দেখাই, তাহলে আগে বুঝে যাবা তোমরা। এই দেখো সাহিত্যিক, এটা ভাঙবা কিভাবে? সাহিত্যিক লাস্ট ইক আছে না, এই যে দেখো ইক, ইক থাকলে আমরা বসাবো স্নিক প্রত্যয়, যেহেতু ইক উচ্চারণ হচ্ছে। দেখো ভাঙবো এটাই ভাবে, সাহিত্য, সাহিত্য প্লাস স্নিক, সাহিত্য প্লাস স্নিক, বুঝছো? এভাবে তুমি ভাঙবা। বই প্লাস স্নিক, বৈজ্ঞা প্লাস স্নিক, সামুদ্রিক প্লাস স্নিক, নাগর প্লাস স্নিক, সামাজিক, সমাজ, সমাজ অথবা সমাজ প্লাস শিক, সামরিক, সমর প্লাস শিক। তারপর কি বলছে? হৈমন্তিক, হৈমন্ত প্লাস স্নিক, আকস্মিক, আকস্মিক, আকস্য প্লাস স্নিক, বুঝছো? এভাবে ভাঙবা। সে প্লাস তু, সেতু, এটা কি হলো? এটা কি প্রত্যয় রে? সে কোনো অর্থ আছে রে? অর্থ থাকতে হবে না? স্ন প্রত্যয়, এই যে দেখো মানব প্লাস স্ন, এই যে এটা ভাঙবা এভাবে, এটা ভাঙা সবচেয়ে সহজ। তুমি যা আছে মানব মানে কি, স্ন মানে কি, শেষে আছে অপ্রত্যয়, মানব প্লাস স্ন লাগাবা, এরকম যা আছে সব লাস্টে একটা স লাগাই দেবা, শৈব, শৈব প্লাস স্ন, শেষ, বুঝছো? এটা শেষ। এরপর আসো দেখি আর কি আছে। এই যে স্ন জ ফলা, মনুষ্য, যেহেতু জ ফলা দিয়ে আছে, মনুষ প্লাস ছয় জ ফলা, তুমি এটা এভাবে দিবা, মনুষ, মনুষ অথবা মানুষ প্লাস তুমি যেটা দাও সমস্যা নেই, ছয় জ ফলা, শেষ। এটা সৌন্দর্য, সুন্দর প্লাস ছয় জ ফলা, এটা দিয়ে দিবা, শেষ। দেখো দেখি আর কিছু আছে কিনা, আর স্নেহ প্রত্যয়, এত কিছু দিছে। এই যে দেখো কুসুম প্লাসিত, এখন হলো তোমাদের জাস্ট ভেঙে দিছে, কুসুম প্লাসিত, কুসুমিত, এটা আমি তোমাকে একবারে এইভাবে দেখাই দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই যে দেখো কুসুম প্লাসিত, এরপর আসো এটা দেখো, এই যে দিছে ইমন, এই যে দেখো ইমন, ইমন, নীল প্লাস ইমন, নীলিমা, এই যে নীলিমা, লঘু প্লাস ইমন, ঠিক আছে, লঘিমা, এগুলো একটু দেখবা। এই যে শেষ, শেষ। এরপরে হচ্ছে এটা, তার মানে শেষ। এখন আমরা চলে যাবো আমাদের একদম মেইন টপিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করতেছো, যেটা থেকে কোশ্চেন হয়, এটাই চলে যাবো আমরা। চলো চলো চলো, বাক্য শুদ্ধিকরণ, বাক্যে অপপ্রয়োগের কোথায় রয়েছে দেখছো? এই যে বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ, বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ঠিক আছে? মনুষ্য প্লাস ছয় জ ফলানা, ছয় ন, এটা হবে ছয়, মনুষ্য। মোমো, মোমো ভাঙা যায়? এই বলো, অর্থ থাকতে হবে না? মোমো ভাঙা যায়? ভন্ডা প্লাস আমি, ভন্ডা না, ভণ্ড প্লাস আমি, ভণ্ডামি, ভণ্ড প্লাস আমি। আরে ভাই এটা তুমি বুঝতে পারো না, ভন্ডা কি কোনো অর্থ আছে? তার মানে ভণ্ড আনতে হবে তোমার, ভণ্ড প্লাস আমি, ভণ্ডামি, এটা হচ্ছে তোমরা, বুঝছো ভাই? না আমি না কিন্তু, তোমরা, তোমরা, ভণ্ড প্লাস আমি। জি ভাইয়া, ওকে আব্বু, ওকে। প্রেম প্লাস ভাঙ্গা, সেকা, ইয়ে কি আবার? বুঝলাম না, মানে পুরাই ফালতু। বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ শিখবে এখন আমরা। চলো রেডি? হ্যাঁ গ্যাস,
ইউ আর রেডি টু সি দ্য প্রসেস? চলো, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। এখানে অনেকে আমাকে কোশ্চেন করবা যে ভাই এটা তো আমি বইয়ের সাথে মিলাইতে পারতেছি না। অনেকে এই কোশ্চেন করো, এটা যে বাক্য শুদ্ধিকরণ, অনেকের বইতে নাম থাকবে এটা বাক্য শুদ্ধিকরণ। হ্যাঁ, বাক্য শুদ্ধিকরণ। বা তুমি বলো যে ভাই আমি তো সাজেশনের সাথে মিলতেছে না। বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ যেই জিনিস, বাক্য শুদ্ধিকরণ একই জিনিস, সেম। ঠিক আছে, এরপরে চলো যাই আমরা কয়েকটা রুলস শিখবো, একে একে আমরা এক একটা করে রুলস দেখবো। এখন দেখো, মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও, মনোযোগ দিতে হবে। অজ্ঞানতা, অজ্ঞানতা শব্দটির প্রকৃত অর্থ জ্ঞান শূন্যতা। অজ্ঞানতা মানে কি? আমরা মাঝে মাঝে বলি না অজ্ঞানতাই কিসের মূল? ধ্বংসের মূল। অজ্ঞানতাই ধ্বংসের মূল। অজ্ঞানতাই ধ্বংসের মূল, এভাবে বলি না আমরা? ধ্বংসের মূল না, এভাবে কিন্তু আমরা বলি ধ্বংসের মূল। এইটা ভুল, কারণ এখানে তুমি বুঝাইতে যাচ্ছ অজ্ঞতা, মানে কি জ্ঞানহীনতা বোঝাইতে যাচ্ছ। ধ্বংসের মূল, জ্ঞানহীনতাই হচ্ছে ধ্বংসের মূল, তুমি এটা বোঝাইতে যাচ্ছ। এই অর্থে এখানে অজ্ঞানতা বসানো যাবে না, এখানে বসাতে হবে অজ্ঞতা। জ্ঞানহীন বলতে বোঝায় অজ্ঞতা। হ্যাঁ, অজ্ঞতা, এই অজ্ঞতা বসাইতে হবে। জ্ঞানহীন হচ্ছে অজ্ঞতা অর্থে এই শব্দটির প্রয়োগ প্রচলিত হলেও ভুল, এটা হবে অজ্ঞতা, জ্ঞানহীন। ক্লিয়ার? এখন তো ইম্পর্টেন্ট টপিক শুরু হলো রে, মাত্র 1 ঘন্টা 10 মিনিট গেছে, এখন থেকে মজা পাবা। ক্লাসের মজাই তো শুরু হবে এখন থেকে, বুঝছো ভাইয়া? এটা হ্যাঁ, এটাও হবে, সমস্যা নেই। তুমি ইন্টারে যেখান থেকে পড়ছো, তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো, ওইটা বললেও হবে, কোনো সমস্যা নেই, হবে। কি বলছে? আচ্ছা, নাইম সরকার ভাই বাদ দেন, চার্জ নাই। মানে এটা তোমাকে আমি এখন একটু জিনিসটা বোঝাই, শোনো। এইখানে স্টুডেন্ট আছে 2300। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট হচ্ছে মোটামুটি 2300। এখন তোমার একার জন্য কি আমি ক্লাসটা ক্যান্সেল করে দিব? তুমি এটা বলো। তুমি তুমি বলতে পারো যে ভাই তুমি এখানে কমেন্ট তোমার তো করা উচিত না। তুমি এখানে বলবা যে আমার মনে করো যে তোমার ফোনে চার্জ নেই, তুমি আসতে বেরোয় যাবা যে তোমার ফোনে চার্জ নেই, পরে তুমি রেকর্ডেডটা দেখে নিবা। কিন্তু এখানে যে আরো যারা আছে ওদের কি ক্লাস দরকার নাই? 2300 বাকি, তুমি বাকি 2299 জনের দায়িত্বটা কে নেবে? এই ক্লাসটা কি তোমাকে আমি আবার রিপিট দেবো? এই যে বাক্য শুদ্ধিকরণ কি তোমাকে আমি আরেকদিন পড়াবো? আচ্ছা, বাক্য শুদ্ধিকরণ না পড়াইলে হয়, তাহলে বাদ দিয়ে দিব আজকে ক্লাস। লাপান সাহস কত বড়, বলে ভাই বাদ দেন, ফোনে চার্জ নাই। এটা কোনো কথা? প্রফেশনালিজম হলো এটা? তোমার একার ফোনে চার্জ নেই, তার জন্য কি সবাই যাবে এই ক্লাস বাদ দিয়ে দিব? বলো তো, বাদ দিব? তোমাদের তাহলে কিন্তু শেষ, এমসিকিউ ব্যাচের ক্লাস শেষ, আজকে এটা শেষ, বাদ দিয়ে দিব ক্লাস বাদ, ক্লাস শেষ করব? বলো তো, ক্লাস শেষ করি না? ক্লাস শেষ করবো কি না বলো আমাকে, তাহলে ক্লাস শেষ করে দিব আমি। তাহলে বাক্য শুদ্ধিকরণ তোমরা শিখে নিও, বাক্য শুদ্ধিকরণ দেখে নিও তোমরা। মানে মানে আমি তোমাকে বলি, মানে মানে খারাপ লাগার বিষয় না, তোমাদের এতটুকু সেন্স কবে হবে যে আমার একার তো না বিষয়টা সবার। আমি একা ক্লাস করতে চাচ্ছি না, আমি ক্লাস থেকে বের হয়ে যাবো, রিল্যাক্স, কোনো সমস্যা নেই। আমি তো এখানে তোমাকে জোর করে বসে রাখতে পারবো না, তুমি তো আমার অফলাইন বেসের স্টুডেন্ট না যে না তুই আমার ক্লাস এখানে বসে করবি। তুমি ক্লাস না করো, কোনো সমস্যা নাই, ক্লাস না করো, তুমি তোমার ক্লাস তুমি করবা কি না সেটা তোমার বিষয়। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, কে বলছো নাইম না? তুমি ওর নাম কি, কে বলছে? আমি আবার আরেকজনের নাম নেই কিনা, আরেকজনের নাম নিলে তো সমস্যা। নাইম সরকার, হ্যাঁ। ধরো তুমি ডিউতে পরীক্ষা দিবা, ডিউতে পরীক্ষা হচ্ছে তোমার 13 তারিখে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কল দিবা, ওদের হেল্পলাইন নাম্বার আছে না? তুমি কল দিয়ে বলবা যে ভাই আমি অসুস্থ, আমি বিয়ে করতে যাবো, আপনারা পরীক্ষা নিয়েন, আপনারা পরীক্ষাটা ক্যান্সেল করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুনবে? ঢাকা বিশ্ববিদ্যালয় শুনবে রে? বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় কি শুনবে কিনা? কই নাইম সরকারের অ্যান্সার চাচ্ছি আমি। ধরো তুমি 13 তারিখে তুমি বিয়ে করতে যাবা, তুমি তোমার গার্লফ্রেন্ডে একদম বাড়িতে মানাইছো গার্লফ্রেন্ডে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফোন দিবা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শোন বিসি, শোন তুই আমার কালকে বিয়ে, আমি আমার গার্লফ্রেন্ডের বিয়ে করতে যাবো, অনেক কষ্টে পরিবার বানাইছি আমি, তুই কালকে পরীক্ষাটা নিস না, কালকে পরীক্ষাটা বন্ধ করে দে। নিবে? তোমার কথা চিন্তা করবে? ও তোমারে বলবে তুই সাহস পেলি কোথায় এই কথা বলার, এই কথা বলবে সরাসরি, আর তুমি তো ফোনই দিতে পারবা না। জিনিসগুলো ভাববা, এখানে তুমি একার কাজ না, তোমার একার কাজ না, এখানে হচ্ছে সবার, ঠিক আছে? সবার কাজ। আর শোনো, আমি তোমাদের একটা জিনিস বলি, তোমাদের ছোট্ট একটা ম্যানার শিখাই,
ম্যানারটা কি, কখনো তোমাদের সিনিয়র যারা, তোমাদের টিচার যারা, কখনো কোনোদিন এভাবে কথা বলবে না, ভাই ক্লাস বাদ দেন, বা তুমি বলো যে ভাই ভাই বাদ, তুমি এটা কখনো বলবা না যে বাদ দেন। তুমি এই কথাটাই তুমি বলবা, যে তুমি এই কথাটাই বলতে পারো, ভাই ক্লাসটা বাদ দিলে আমার জন্য ভালো হয়, ক্লাসটা এখন শেষ করলে, এখন শেষ করলে আমার জন্য ভালো হয়। কি আমার জন্য ভালো হয়, এটা হচ্ছে ন্যূনতম ম্যানার, বুঝছো? আমার জন্য ভালো হয়। আমি কিন্তু শুধু নাইম সরকারকে বলতেছি না, এটা শুধু নাইম সরকার তা না, এটা সবার জন্য। তোমরা অনেকেই কাজটা করো। এটা এটা আসবা যখন ইউনিভার্সিটিতে আসবা, অবশ্যই আসলে পরে বুঝবা যে ম্যানার কাকে বলে। ম্যানারের একটা বিষয়, মানে আমরা পড়াশোনা করি ভালো মানুষ হওয়ার জন্য, ম্যানার শেখার জন্য। ক্লাসটা আমার জন্য ভালো হয়, এই যে ভালো হয় এইটা তুমি বলছো না, এইটা তুমি বললে, আর ভাই ক্লাস বাদ দেন, ভাই বাদ দেন, এইটার এটার মধ্যে কি তফাৎ জানো তুমি? বুঝো? তুমি বলতেছি না, মানে তোমরা সবাই, তোমাদের বলতেছি, এই দুইটার মধ্যে হাজার গুণ তফাৎ। ভাই ক্লাস বাদ দেন তার মানে এটা অর্ডার করা। তুমি কি তোমার টিচারকে অর্ডার করতে পারবা? এটা হচ্ছে অর্ডার করা। এইটা কি? এটা হচ্ছে কার্টেসি। ভাই এটা হচ্ছে অনুরোধ। এটা হচ্ছে কি? অনুরোধ। ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। এটা কি? এটা হচ্ছে রিকোয়েস্ট। এটা হচ্ছে রিকোয়েস্ট। এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে রিকোয়েস্ট। তোমরা, আমি বলি, শুধু ওকে না, শুধু ওকে না, বুঝছো? আমি বলি পড়াবো না আজকে, তোমাদের আর পড়াবো না, শেষ। আজকের পড়ানো শেষ মোটামুটি। এরপরে দেখো মুড নাই, পড়ানোর মুড চলে গেছে। এরপরে দেখো তোমাদের বলি আমি, যেটা হচ্ছে কি বলবো এখন, হ্যাঁ তোমরা যেটা করো, তোমরা, আমি দেখছি অনেক রে, শুধু আমার ক্ষেত্রে না, অনেক রেটে বলছি, এটা জাস্ট তোমরা জেনে না বুঝে করো, কিন্তু এই কাজটা করবা না। কখনো যে ভাইদের বলবা না যে ভাই আমাকে অ্যাড করে দেন, আমাকে গ্রুপে অ্যাড করেন, আমাকে গ্রুপে অ্যাড করেন, এইভাবে বলবা না। আমাকে, ধরো তুমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবো, আমাকে গ্রুপে ম্যানার শিখো, আগে আগে ম্যানার শিখো, দেন ক্লাস করো। আমাকে গ্রুপে অ্যাড করেন, অ্যাড করেন, হ্যাঁ অ্যাড করেন। এইটা কখনোই তুমি বলার তোমার কোনো অধিকার নাই, কারণ সে তোমার টিচার। সে ইভেন টিচার নাও, তোমার যদি একদিনেরও সিনিয়র হয়, তোমাকে তাকে অবশ্যই রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। এটা বললে সরাসরি বেয়াদবি। এটা এটাকে বলা হয় বেয়াদবি। এখন আসো, তুমি এই কাজটা এই কথাটাই তুমি বলবা, ভাই আমাকে গ্রুপে অ্যাড করে দিলে ভালো হতো। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে রিকোয়েস্ট। একই কথা, তুমি জাস্ট বলার মধ্যে পার্থক্য আছে, বুঝছো? আগে আমার মনে হয় যে আমাদের সবার পড়াশোনা শেখার আগে আমাদের ম্যানার শেখা উচিত। শুধু তোমাদের না, আমার নিজের পর্যন্ত ম্যানারের কিছু লেখা আছে। আমরা পড়াশোনা করি কি ভালো মানুষ হওয়ার জন্য। ভালো মানুষ না হওয়ার জন্য যদি আমরা পড়াশোনা করতে আসি, আমি মনে করি যে পড়াশোনা করার দরকার নেই, বুঝছো? না না, রাগ না, বিষয়টা রাগ না, বুঝছো? মানে আমি বললাম যে পড়াশোনা শেখার আগে ম্যানারটা শেখা উচিত, একার না, সবার, আমাদের সবার, বুঝছো? মানে আগে আমাদের ম্যানার শেখা উচিত, যে কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে কথাবার্তা বলতে হয়, বুঝছো? ওকে 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 ওকে, তোমাদের এখন কমেন্ট শেষ হয়েছে। আমি এই ক্লাসে যাব, আমি এই ক্লাসে যাবো কিনা বলো তো? আমি এই ক্লাসে যাব, আমি কি ক্লাসে যাব? ক্লাস কি করবা নাকি শেষ করে দেবো এখানে? আজকে এমসিকিউ ব্যাচের ক্লাস শেষ, শেষ করে দেবো এখানে। না সমস্যা নাই, আমি তো বললামই, তোমরা অনেকে জেনে বুঝে করো, না বুঝে করো, কিন্তু জাস্ট আমি তোমাকে ম্যানারটা শিখাইলাম, যে কথা বলার ধরনটা কীভাবে হতে পারে। তুমি যখন বলবা যে ভাই আমাকে গ্রুপে অ্যাড করেন, আমি তোমার মেসেজ সিন করবো, সিন করে আমি তোমাকে গ্রুপে অ্যাড করবো না। কিন্তু ওই কথাটাই তুমি তুমি সেম পারসন, তুমি যখন বলবা যে ভাই আমাকে গ্রুপে অ্যাড করে দিলে ভালো হতো, আমার মনে হবে না ছেলেটা ভালো, ওর মাইন্ড ভালো আছে, ওর রেসপেক্ট দেওয়ার সিস্টেমটা বুঝে, তখন আমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, আমি তোমাকে বলতে পারবো আচ্ছা ঠিক আছে। আমি যদি আমি গ্রুপে না থাকি, যে বলবো যে ভাই আমি তো গ্রুপে নাই, তুমি অন্য কোনো সোর্স দেখো, বা ভাইকে মেসেজ দাও, ভাই তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে, বা তোমাকে আমি লিঙ্কটা প্রোভাইড করতেছি, লিঙ্কে তুমি ঢুকে তুমি গ্রুপে অ্যাড হয়ে যাও। এটা হচ্ছে ন্যূনতম ম্যানার, শিখতে হয়, এগুলো শিখতে হয় আগে। ওকে, লাস্ট টপিক অলরেডি শুরু হয়ে গেছিল, বুঝছো? মানে এটা আনএক্সপেক্টেড তোমাদের কাছ থেকে, এইগুলো কখনো করবা না ক্লাসে, একদমই। মানে এটা শুধু আমার ক্ষেত্রে না, বিচ্ছিরি একদম। আমি প্রথম দিকে দেখতেছি যে শুভ ভাই তো কখনো রিয়েক্ট করে না, শুভ ভাই সাজ্জাদ ভাই কখনো রিয়েক্ট করে না, বুঝছো?
আমি কিন্তু ক্লাসগুলো দেখি, তোমাদের ক্লাসগুলো তুমি বারবার বলো, মানে অনেকেই বলে যে এমনভাবে কথা বলে, এমনভাবে কমেন্ট করে যে মনে হচ্ছে ওর সবাই বিয়াই লাগে, টিচাররা বিয়াই লাগে ওর। তোমাদের সাথে ফ্রেন্ডলি, সবাই ফ্রেন্ডলি, শুভ ভাই বলো, সাজ্জাদ ভাই বলো, সবাই অনেক ফ্রেন্ডলি। এই যে আজকে আমার কতগুলা, আজকে ক্লাসের লেকচার চলে 37 নম্বর লেকচার চলে, যদি বাংলা লেকচার হিসাব করো 37 নম্বর লেকচারে তোমাকে আমি শুধু আজকেই মনে হয় যে আমি এরকম ভাষায় কথা বললাম তোমার সাথে। আমি এর আগে কখন দেখছো এরকম ভাষায় কথা বলতে? না। কেন বললাম? এটা তোমাদের আজকে লাস্ট ক্লাস, তোমাদের শেখা উচিত, ম্যানারটাকে শেখা উচিত, তারপরে হচ্ছে পড়াশোনা করা উচিত, বুঝছো? আমি শুভ ভাইয়ের ক্লাসেও দেখি যেখানে শুভ ভাইকে, আমি কখনো শুভ ভাইকে অর্ডার তো দূরের কথা, আপনি ছাড়া কখনো কোনো সময় কথা বলি না, তোমরা শুভ ভাইকে অনেক সময় এমনভাবে কথা বলো যে মনে হচ্ছে তুমি অর্ডার করতেছো যে ভাই এই জিনিসটা পড়ান, ওই জিনিসটা করান, বুঝছো? অর্ডার করা যাবে না, আগে ম্যানার শিখো, ম্যানার শিখতে হবে আগে। কাউকে অর্ডার, বড় বিশেষ করে বড় টিচারকে কখনো অর্ডার করা যাবে না, এটা ন্যূনতম ম্যানার। যাই হোক, রিয়্যাক্ট করার জন্য কেউ কিছু মনে করো না, তোমাদের আমি নাইম সরকার, তোমাকে আমি একা বলি নাই, এটা সবার জন্যই প্রযোজ্য ছিল। আর হ্যাঁ, এটা আমাদের, তোমার আমারও কিছু ল্যাকেজ আছে, আমারও শেখা উচিত। আল্লাহ আমাদের শেখার তৌফিক দান করুক। সকলে সুন্দর করে আমিন বলে ক্লাসে মনোযোগ দাও। ক্লাস অনেক বড়, এখন অনেক টপিক আছে ক্লাসে। কারো যদি ভালো না লাগে, তোমার ভালো নাই লাগতে পারে, ক্লাসে ভালো না লাগলে তুমি আস্তে করে বেরোয় যাবা, তোমার পরে রেকর্ডেড ক্লাস তোমার দেখার ইচ্ছা হলে তুমি দেখবা, তা না হলে সেটা বাদ বাকিটা তোমার ইচ্ছা, তুমি দেখবা কি না সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, বুঝছো? ক্লাস তোমার ভালো নাই লাগতে পারে, সব ক্লাস তুমি 25, 30টা, 40টা ক্লাস করবা, 40টা ক্লাসই ভালো হবে, সে তোমাকে কে বলছে? 40টা ক্লাস ভালো নাই হতে পারে, নাই হতে পারে। এরপর দেখো দ্বিতীয়টা, দেখো আয়ত্তাধীন, এই শব্দটা ভুল। কেন? আয়ত্তে মানে আমার অধীনে, আয়ত্ত, আয়ত্ত শব্দের অর্থটাই হচ্ছে অধীন। আয়ত্ত শব্দটার অর্থ কি? অধীন। মানে কি? আয়ত্ত মানে আমার অধীনে, এই কলমটা আমার আয়ত্তে আছে, মানে আমার অধীনে আছে। আয়ত্ত মানে অধীন, এর সাথে আবার এই যে ধীন লাগানোটা, ধীন লাগানো হচ্ছে তোমার এক প্রকার রিডান্ডেন্সি, এটা ভুল। দেখো কি লিখছে, বহুল প্রচলিত একটি ভুল বাক্য হলো বিষয়টি আমার আয়ত্তাধীন নয়, এটা ভুল। বিষয় শব্দটা হবে কি? আয়ত্ত শব্দের অর্থই হচ্ছে অধীন, তাই সব শুদ্ধ বাক্যটি হবে বিষয়টি আমার আয়ত্তে নেই, বিষয়টি আমার আয়ত্তে নেই। আশা করি ক্লিয়ার। আসো এরপর, আসো এরপরে যাই, আকণ্ঠ পর্যন্ত। এইটা দেখো, আকণ্ঠ আবার দিছে পর্যন্ত, এই আকণ্ঠ শব্দের অর্থই হচ্ছে আকণ্ঠ পর্যন্ত, মানে আকণ্ঠ, আকণ্ঠ মানে হচ্ছে তোমার কণ্ঠ পর্যন্ত। কি ভাই? আকণ্ঠ হচ্ছে তোমার কণ্ঠ পর্যন্ত, এই শব্দটার অর্থ হচ্ছে কণ্ঠ পর্যন্ত। এরপর আবার পর্যন্ত যদি লাগাও, কণ্ঠ পর্যন্ত, পর্যন্ত, দেখো তো কেমন লাগে বিষয়টা, দেখতে কেমন লাগছে? বিদঘুটে না? তাহলে এটা ভুল। কণ্ঠটা কি? এই যে এই যে আছে না, এটাকে বলা হয় কণ্ঠ। তার মানে তুমি ভোজন করছো, আকণ্ঠ পর্যন্ত ভোজন করছি, ভোজন মানে খাওয়া, তুমি পেট থেকে শুরু করে এই কণ্ঠ পর্যন্ত খাওয়া দাওয়া করছো, আকণ্ঠ পর্যন্ত ভোজন করছি। 40 টাকায় দিয়ে গেছো বন্ধুর, 40 টাকায় দিয়ে আকণ্ঠ পর্যন্ত ভোজন করছো, বুঝছো? এটা হচ্ছে কণ্ঠ পর্যন্ত। তাহলে এরপরে যদি আমরা পর্যন্ত লাগাই, সেটা কি হবে? সেটা হবে ভুল। এই বলছে, দেখো আজ বিয়ে বাড়িতে আকণ্ঠ পর্যন্ত খেয়েছি, এটা ভুল, এটা হবে ভুল, এটা হবে আকণ্ঠ খেয়েছি, আকণ্ঠ খেয়েছি অথবা কণ্ঠ পর্যন্ত খেয়েছি। তুমি এখানে মনে করো যে তুমি দুইটা জিনিস দিতে পারো, আকণ্ঠ খেয়েছি অথবা কণ্ঠ পর্যন্ত খেয়েছি। সাধারণত আমরা আকণ্ঠটা ইউজ করবো, কণ্ঠ পর্যন্ত সাধারণত দেখা যায় না, তো সেই কারণে এই আকণ্ঠটা বেশি ফর্মাল লাগে, এটা আমরা ইউজ করবো, বুঝছো? ক্লিয়ার? কয় নম্বর রুলস গেল? 3 নম্বর রুলস গেল। চলো, রুলস আছে প্রায় 47টার মতো, দেখতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। ইদানিং কালে, ইদানিং ইদানিং অর্থ হচ্ছে কি? ইদানিং মানে বর্তমান কাল, ইদানিং, ইদানিং মানে হচ্ছে বর্তমান কাল। কি ভাই? ইদানিং মানে হচ্ছে বর্তমান কাল, ইদানিং মানে হচ্ছে কি? বর্তমান কাল। ইদানিং শব্দটা হচ্ছে বর্তমান কাল, এরপরে তুমি আবার কাল লাগাইছো, তাহলে কি এটা কি রিডান্ডেন্সি হলো? বর্তমান কাল, কাল, বর্তমান কাল, কালে। এখন দেখো রিডান্ডেন্সি হয়ে গেল না, তার মানে এটা ভুল। কি হবে? দেখো ইদানিং অর্থই হচ্ছে বর্তমান কাল, এরপরে তাই আবার কাল যোগ করা হলে তা বাহুল্য দোষের সৃষ্টি হবে। ইদানিং তোমরা ক্লাসে খুব বেশি কমেন্ট করছো, আমি যদি বলি ইদানিং কালে তোমরা ক্লাসে খুব বেশি ইররিলেভেন্ট কমেন্ট করো, অযৌক্তিক কমেন্টগুলো করো, তাহলে বাক্যটা কি হবে? বাক্যটা ভুল। আমি যদি বলি ইদানিং তোমরা ক্লাসে খুব বেশি অযৌক্তিক কমেন্ট করছো, কমেন্ট করতেছো, তাহলে কি হবে? এটা সঠিক বাক্য, ইদানিং সঠিক, ইদানিং কালে ভুল। আসো এরপরে যাই, এরপরে যাই, এরপরে যাই, এরপরে যাই, এরপরে দেখো তৎকালীন সময়ে। তৎকালীন অর্থই হচ্ছে সেই সময়, এই তৎকালীন, তৎকালীন, তৎকালীন অর্থ কি? তৎকালীন অর্থ হচ্ছে সেই সময়, তৎকালীন অর্থ কি? সেই সময়, মনে থাকবে। তারপরে এরপর তুমি যদি আবার আর একটা সময় লাগাও, সময়ে সময়, তাহলে কি রিডান্ডেন্সি হয়ে গেল না? সময়ে সময়ে, এই সময়টা লাগানো যাবে না, তাহলে কি হবে?
তৎকালীন, তৎকালীন আমরা খেলাধুলায় অথবা টিভি দেখায় অভ্যস্ত ছিলাম। তার মানে সেই সময়ে আমরা টিভি দেখায় অভ্যস্ত ছিলাম, খেলাধুলায় অভ্যস্ত ছিলাম। ইদানিং আমরা ফোনের রিলস দেখায় বেশি অভ্যস্ত। ক্লিয়ার? কয়টা রুলস গেল? 5টা। এই 5টার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? বলো তো ভাই। এই 5টার মধ্যে ওকে ওকে ওকে, এই 5টার মধ্যে কি কোনো কনফিউশন আছে? বলো তো ভাই। তোমাদের কারোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই, বুঝছো? মানে আমাদের হচ্ছে কি নাই, মানে সরি বলার দরকার নেই ভাই, কোনো সমস্যা নাই। এটা আমি শুধু তোমাকে না, মানে এটা তোমাদের মধ্যে অনেকেই করে। আমি বুঝাইলাম যে এই জিনিসটা তুমি যখন আসবা না ইউনিভার্সিটিতে, তো আজ যদি ইউনিভার্সিটির জন্য করতেছো, আসবা বড় ভাইদের চর কোথা খাইতে খাইতে বড় হবা, যে তোর ম্যানার শিখাই নেই, তখন তোমার বাবা মা নিয়ে গালি দিবে। আমি চাই না আমার ছোট ভাই তোমাকে তোমার বাবা মা নিয়ে গালি দেয়, তখন তোমার সহ্য হবে না, কিন্তু কিচ্ছু করার নাই, তুমি কিচ্ছু করতে পারবে না। বাবা মা নিয়ে গালি দিবে, এমন গালি দিবে যে তুমি সহ্য করতে পারবে না, বুঝছো? কিচ্ছু করার নাই সেই ক্ষেত্রে। ভাইয়া 5 নাম্বারটা, 5 নাম্বারটা পরে বোঝাচ্ছি না ভাইয়া, ক্লিয়ার? 5 নাম্বারটা দেখো, তৎকালীন। এই তৎকালীন, তৎকালীন শব্দই হচ্ছে সেই সময়, এটার অর্থ হচ্ছে সেই সময়। এরপরে তুমি যদি আবার সময়ে লাগাও তাহলে কি হয়ে গেল? তৎকালীন মানে সেই সময়ে সময়, এটা কি ডাবল হয়ে গেল না? তাহলে এটা হবে না। ইউজ করবো আমরা তৎকালীন, কিন্তু তৎকালীন সময়ে ভুল, তৎকালীন শুদ্ধ, তৎকালীন সময়ে ভুল। আশা করি তুমি ক্লিয়ার। চলো এরপরে কর্তৃপক্ষগণ। এই যে দেখো কর্তৃপক্ষ, এই গণ কি বহুবচনবাচক শব্দ, এটা শিখেছি আমি। কর্তৃপক্ষ দিয়ে কি একজন বোঝায়? কর্তৃপক্ষরা, কর্তৃপক্ষ এই কাজটি দেখবেন, কর্তৃপক্ষ কি মানে অনেকজন বোঝায়। এইটা নিচে নিজে একটা বহুবচনবাচক শব্দ, এরপরে গণ লাগানো যাবে না, তার মানে হবে কর্তৃপক্ষ। এ গণ ভুল। কর্তৃপক্ষ একটি বহুবচন জ্ঞাপক শব্দ, এরপরে আবার বহুবচন জ্ঞাপক শব্দ গণ ব্যবহার করা হলে তা ভুল। তার মানে এটা সঠিক কি? কর্তৃপক্ষ। সঠিক হচ্ছে কর্তৃপক্ষ। সঠিক কি ভাইয়া? সঠিক হচ্ছে কর্তৃপক্ষ, সঠিক হচ্ছে কর্তৃপক্ষ, বুঝছো? ওকে, আমি ফোনটা রাখি, একবারে 10টা-15টা শেষ করব, তারপর আবার কোশ্চেন জিগাবো, বুঝছো? ক্লাসে মনোযোগ দাও। দেখো এরপরে যাই, বমাল শুদ্ধ। এই যে দেখো বমাল শুদ্ধ, এখন তোমাকে এটা আমি বলেই, এখানে দেখার দরকার নাই, তুমি দেখো বমাল। এই বমাল শব্দের অর্থটা কি তোমাকে আগে জানতে হবে। এই বমাল শব্দের অর্থ হচ্ছে মাল সহ, মাল সহ অথবা শুদ্ধ। এখন এরপরে তুমি যদি আবার শুদ্ধ লাগাও, তার মানে কি মাল সহ সহ, তাহলে কি হয়ে যাবে? বমাল সহ, বমাল শুদ্ধ যদি আমি লিখি, বমাল শুদ্ধ, বমাল শুদ্ধটা আমি যদি লিখি তাহলে হবে কি? মাল সহ সহ, মাল সহ সহ। এটা ডাবল হয়ে গেল না? তাহলে ভুল। এটা কি হবে? ধরো আমরা চটি বমাল শুদ্ধ ধরা পড়েছে, বমাল শুদ্ধ ভুল, চটি বমালে ধরা পড়েছে, তার মানে কি মাল সহ ধরা পড়েছে, চটি বমাল ধরা পড়েছে। ওকে, মনে রাখবে বমাল ধরা পড়েছে, বমাল হবে, বমাল। এ লাগানো যাবে না, এ দিলে আবার সাথে হয়ে যাবে। এই এর অর্থ কি? সাথে। এ কার অর্থ সাথে, এটা পরে আছে দেখতে পারবা। আশা করি এটা ক্লিয়ার। 7 নাম্বারটা, কারো কোনোটায় কনফিউশন থাকলে মনে করে রাখো, পরে বলবা শেষে কয় নাম্বারটা কনফিউশন ছিল। পরিবার বর্গ। এখন দেখো এই পরিবার, পরিবার কি একজনে হয়? ধরো আমার ফ্যামিলি 5 জনের পরিবার, 5 জনের আমার পরিবার, 5 জন মিলে আমি, আমার বাবা মা, আমার ছোট ভাই, আমার ছোট বোন, ঠিক আছে? আমরা 5 জনের পরিবার, আমি সবার বড় ফ্যামিলিতে। এখন পরিবার, পরিবার দিয়ে তো বহুবচনবাচক শব্দ হয়েছে, বর্গ তো আবার একটা বহুবচন শব্দ, তাহলে কি বর্গ কি ইউজ করা যাবে না? তাহলে শুদ্ধ কি? শুধু পরিবার। শুদ্ধ কি? শুধু পরিবার। এখানে যা আছে আমি যা বলছি তাই, ওইটাই ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে যাও অধীনস্থ। অধীন মানে কি? মানে আমার আয়ত্ত। অধীন মানে কি? আমার কাছে। আবার এই যে শয়থ দিয়ে বলতে কি বোঝায়? এই দেখো এখানে ভুল বুঝিত হলো, শব্দটি ভুল, সঠিক শব্দ হবে অধীন। এই শয়থ, শয়থ এটা দিয়ে কি মানে কি বোঝা গেল? থাকা। এটা দিয়ে থাকা মানে কি? আমার কাছে, আমার কাছে আছে, আমার অধীনে আছে, আমার কাছে আছে। তাহলে দেখো যে অধীনের সাথে যদি অধীন, অধীন অর্থ কি? আমার কাছে আছে, এই শয়থ অর্থ আমার কাছে আছে, তাহলে ডাবল হয়ে গেল না? ডাবল হয়ে গেলে ভুল, তাহলে শব্দটা হবে অধীন। শব্দটা কি হবে? অধীন। এরপরে চলো, এরপরে যাই আমরা। এরপরে দেখো আশ্চর্য আর আশ্চর্যান্বিত। এখন এই জিনিসটা তোমাকে বুঝতে হবে আগে। দেখো আশ্চর্য, আশ্চর্য শব্দটির মূল অর্থ হচ্ছে বিস্ময়কর, তার মানে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর এই আশ্চর্যান্বিত মানে হচ্ছে বিস্মিত, 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 এটার অর্থ কি? বিস্মিত, তার মানে এটা হবে তোমার নাউন। নাউন মানে কি? আমি কিন্তু ইংলিশে লিখে দিলাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, নাউন মানে বিশেষ্য। ক্লিয়ার? এখন দেখো তুমি বাক্যটা যখন পড়বা, তুমি বিশেষ্য না বিশেষণ ইউজ করবা তুমি নিজেই বুঝবা।
ধরো আমি আশ্চর্য হলাম, আমি আশ্চর্য হলাম, তুমি এটা যদি লেখো তার মানে আশ্চর্যের অর্থ কি? বিস্ময়কর। আশ্চর্যের অর্থ হচ্ছে বিস্ময়কর। আমি বিস্ময়কর হলাম, এটা সঠিক না আমি বিস্মিত হলাম? কোনটা সঠিক হবে? তোমার কি মনে হয়? আমি বিস্ময়কর হলাম আর আমি বিস্মিত হলাম, কোনটা সঠিক? আমি বিস্মিত হলাম, তার মানে এখানে তোমার নাউন ইউজ করতে হবে। তাহলে সঠিক হবে কি? সঠিক হবে আমি আশ্চর্যান্বিত হলাম। ক্লিয়ার? এই 10টা ক্লিয়ার? 10টা ক্লিয়ার কিনা বলো তো ভাইকে? 10টা ক্লিয়ার কিনা বলো তো? 10টা ক্লিয়ার কিনা বলো তো? ওকে, বলো তো বলো তো 10টা ক্লিয়ার কিনা? এই প্রথম 10টা। আর কোনো কোশ্চেন আছে? ওকে, ক্লিয়ার কিনা ভাই বলো তো? হ্যাঁ, বিস্মিত হলাম, এই তো। গুড। ওকে, ক্লিয়ার। আয়েশা সিদ্দিকা, মশিউর রহমান, ওকে, মামুদি খাতুন, বৃষ্টি, মেঘলা, ওকে, শাহিন, অ্যাডভেঞ্চার শাহিন। ভাই এগুলোর এমসিকিউ দেখান। এই যে আবার ও বলছে যে এতক্ষণ কি শিখাইলাম? ভাই এগুলোর এমসিকিউ দেখাইলে ভালো হতো, বুঝছো? কি শিখাইলাম দেখছো? ম্যানার শেখানোর আগেই ভুলে গেছে। ওকে ওকে ওকে, চলো যাই হোক। আবার একটু বলবেন ভাইয়া, আশ্চর্য আর আশ্চর্যান্বিত। দেখো, আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে, আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর। এটা হচ্ছে বিস্ময়কর। আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর, আর আশ্চর্যান্বিত হচ্ছে বিস্মিত। এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি আমি বিস্ময়কর হলাম, এটা সঠিক না আমি বিস্মিত হলাম? কোনটা সঠিক হবে? আমি বিস্মিত হলাম। তাহলে হবে বিস্মিতর মেইনটা আসবে কোনটা? আশ্চর্যান্বিত। আমি আশ্চর্যান্বিত হলাম। তুমি যদি বলো আমি আশ্চর্য হলাম, তাহলে এটা হবে ভুল। তার মানে আশ্চর্য মানে কি? আমি বিস্ময়কর হলাম। আমি যদি ইউজ করি আমি আশ্চর্যান্বিত হলাম, এটার অর্থ হবে আমি বিস্মিত হলাম, এটা সঠিক। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ওকে ওকে, না সমস্যা নাই, সরি বলার দরকার নাই, আমি বুঝতে পারছি। চলো এরপরে আসো। 10 ক্লিয়ার। তাহলে এখন আমি 11 থেকে 15 পর্যন্ত, তারপরে কোশ্চেন করব। কোনটায় সমস্যা আছে? চলো। এই যে দেখছো, আর রে অবস্থা ক্লাসের, বিশ্বাস করো মানে এই টপিকটা আমি এত সুন্দরভাবে সাজায় আনছিলাম, এত সুন্দরভাবে সবকিছু বলার চেষ্টা করতেছিলাম, মানে মুড নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ, বুঝছো? পড়ানোর মুড চলে গেছে। মুড থাকে না? মুড থাকে কিন্তু। ধরো তুমি ভালো মুডে আছো, তুমি যখন এক্সাম দিতে যাবে না, আমি তোমাকে এই জিনিসটা ভালো করে বলে দিই, ভালো মুডে থাকবা সবসময়। ভালো মুড, হ্যাঁ, ভালো মুড, এটা হচ্ছে তোমার এক্সামের আরেকটা পূর্ব শর্ত। তুমি যদি সকাল সকাল মনে করো যে আমি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইছি, আমি চান্স পাবো, কোশ্চেন যা বোধ হয় তাই হোক, কোশ্চেন আমার একার জন্য কষ্ট হবে না, আমি চান্স পাবো মানে পাবো, আমি সব পারি, আমি সব পারি। তুমি যদি এই বিশ্বাসটা তোমার মনকে বোঝাইতে পারো, তুমি চান্স পাবা, তুমি চান্স পাবা, এটা আমার থেকে লিখে নাও। তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো, এটা কারা বলতে পারবে জানো? যারা ঠিকঠাক পড়াশোনা করবে, ঠিকঠাক সবকিছু কমপ্লিট হবে, তারাই শুধু বলতে পারবে, অন্য কেউ এটা বলতে পারবে না। এখন যার ধরো টপিকে কনফিউশন আছে, যে ভাই আমি এই টপিকটা বুঝি না, এই টপিকে আমার কনফিউশন, ধরো পত্রগ্রহণে কনফিউশন আছে, ও যখন যাবে বলছে পত্রগ্রহণ থেকে তো কোশ্চেন হবে, আমি তো এটা পারি না, আমি বোধহয় পারবো না, আমার বোধহয় চান্স হবে না, কনফিউশন আছে ভিতরে, হবে না, তার মানে ওর মুডটা ভালো না। পূর্ব শর্ত পরীক্ষা দেওয়ার, আমি পরীক্ষার আগে তোমাদের সাথে অবশ্যই আমরা 3জন থাকবো, আমি সবাই সাধ্যদায় যদি একসাথে থাকতে পারি ভালো, আলহামদুলিল্লাহ, তা না হলে আমার লাস্ট ক্লাসে অবশ্যই আমি তোমাকে বলে দেবো যে পরীক্ষায় তুমি কী কী করবা, তোমার কী কী করণীয়, আগে তুমি কী করবা, পরে কী করবা, এগুলো আমরা বলে দেবো, কোনো সমস্যা নেই। এগুলো সচরাচর আমরা করে থাকি, দেখো এগুলো তেমন সমস্যা নেই। এইরকম ধরো আজকে মুড চলে গেছে, এই যে এগুলো যে সুন্দরভাবে সাজাইছি, তোমার কি মনে হয় ক্লাসের স্লাইডগুলো সাজাইতে কষ্ট হয় না? স্লাইডগুলো সাজাই তোমাদের জন্য খুব খুব মনে করো, খুব মনোযোগ সহকারে তোমাদের জন্য ক্লাসের স্লাইডগুলো সাজাই, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝো, বুঝছো? মুড চলে গেছে আজকে ক্লাস নেওয়ার, বলা চলে একদম। তারপরে চলো দেখি, তারপরও যা আছে একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে ভাইকে কোশ্চেন করবো অবশ্যই, তেমন কঠিন জিনিস না, সহজ জিনিস, সবাই বুঝবা। দেখো, অপমান, এই রে চলে গেল রে, আল্লাহ, এই প্রীতি কি আবার শুভ ভাইকে অপমান করবে কিনা দেখো তো, হাই রে করে ফেলছে দেখছো। প্রীতি ভাইকে, শুভ ভাইকে প্লিজ দয়া করে মেসেজ দাও। আগের দিন পড়াইলাম বৃষ্টি, আজকে আবার প্রীতি, কাহিনী কিন্তু কিছু একটা আছে, এই বৃষ্টি প্রীতির মধ্যে কিন্তু কাহিনী আছে, ভাইকে মেসেজ দাও। প্রীতিকে, প্রীতি শুভকে অপমান করলো, বাক্যটি ভুল। কেউ কাউকে কি অপমান করতে পারে না? অপমানিত করে। আমি তোমাকে অপমানিত করতে পারবো, অপমান তো করতে পারবো না, এটা আমাদের বহুল প্রচলিত হলেও ভুল। তাহলে বাক্যটি হবে কি? প্রীতি শুভকে অপমানিত করলো।
প্রীতি শুভকে অপমানিত করলো। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে যাও, এরপরটা চলো। আশঙ্কা আর সম্ভাবনা। এই যে দেখো, এটা আমি জাস্ট একটু তোমাকে ভালোভাবে বুঝাই দিই। সম্ভাবনা, ধরো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে না আশঙ্কা আছে? আশঙ্কা হচ্ছে খারাপ অর্থ, তার মানে নেগেটিভ অর্থ দিবে, নেগেটিভ 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 অর্থ দিবে। কি বলছে? আর হচ্ছে সম্ভাবনা হচ্ছে পজিটিভ অর্থ দিবে। কি অর্থ দিবে ভাইয়া? পজিটিভ, পজিটিভ। এখন বলো, আমি যদি তোমাকে বলি মেয়েটি অনেক ভালো পড়াশোনা করেছে, ওর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আশঙ্কা আছে, তাহলে বাক্যটি হবে না। তাহলে কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কি আছে? সম্ভাবনা আছে। এখন দেখো, আজকে আমি যদি বলি আজকে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে না সম্ভাবনা আছে? এটা ভালো একটা কোশ্চেন। বলো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে না বৃষ্টি? আমি শুধু বৃষ্টি লিখে দিলাম। এটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না আশঙ্কা আছে? এটা কোনটা হবে? সম্ভাবনা না আশঙ্কা? সম্ভাবনা না আশঙ্কা? সম্ভাবনা। অপশন এ। অপশন এতে হচ্ছে তোমার সম্ভাবনা, অপশন এতে হচ্ছে সম্ভাবনা। অপশন বি, অপশন বিতে হচ্ছে আশঙ্কা। কোনটা হবে বলো? এ অ্যান্সার যাচ্ছি তোমাদের কাছ থেকে। ও কয়াকার আশঙ্কা। কোনটা হবে? এ না বি? এ না বি? এ না বি? কে কার পক্ষে? দেখি। আজকে বৃষ্টি হওয়ার ড্যাশ আছে, সম্ভাবনা না আকাঙ্ক্ষা? কি আছে? সম্ভাবনা না আশঙ্কা? কোনটা হবে বলো তো? ওকে ওকে, নোটিস পড়বা, নোটিস পড়বা, নোটিস পড়লে জানতে পারবা। সম্ভাবনা হবে। আচ্ছা, আমি যদি বলি আজকে হালকা ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে, কোনটা হবে? এখানে কোনটা হবে? সম্ভাবনা না আশঙ্কা? যেহেতু ঝড়ো বৃষ্টি, বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি ভালো। ঝড়ো বৃষ্টিটা কি ভালো? ঝড় আসলে কি ঘর বাড়ি উড়ায় নিয়ে যাবে? তাহলে এক্ষেত্রে হবে নেগেটিভ অর্থ, যেহেতু আশঙ্কা হবে। ক্লিয়ার? বারো ক্লিয়ার? চলো, বারো যদি ক্লিয়ার হয় এরপরে যাই। এরপরে দেখি আর কোনটা আছে। এই 11-12 ক্লিয়ার। এখন চলে যাবো একদম টানা বরাবো। দেখো, শায়িত শব্দ, শায়িত কখন শায়িত আর কখন হচ্ছে শয়ান, কখন শায়িত অথবা কখন শয়ান। দেখো, শায়িত শব্দের অর্থ হচ্ছে শয়ন করানো হয়েছে। ধরো, মৃত লাশটিকে কবরে শয়ন করানো হয়েছে। কবরে কি করা হয়েছে? শয়ন করানো হয়েছে নাকি শায়িত করানো হয়েছে? মৃত লাশটি কবরে শায়িত আছে না শয়ান আছে বলো তো? মৃত লাশটি কবরে শায়িত আছে না শয়ান আছে? শায়িত আছে। তার মানে ওরে কেউ শোয়াই দিছে, ওরে কেউ না কেউ শোয়াই দিছে, তাহলে ওটা হবে শায়িত। এখন আমি যদি বলি, ধরো এখানে কি আছে? ওর নাম কি জানো? নাইম সরকার। ধরো, নাইম বিছানায় শয়ান আছে না শায়িত আছে? ও নিজে নিজে শুইছে অবশ্যই। ও নিজে নিজে শুইলে কি হবে? ও নিজে নিজে শুইলে হবে কি? শয়ান আছে। নিজে নিজে শোয়া হচ্ছে শয়ান, আর একজনের শোয়াই দেওয়াকে বলা হয় শায়িত। ক্লিয়ার? ওকে, এরপর আসো। এরপর দেখো, সত্য ও ফলে। এটা কোনটা কোথায় বসবে? সত্যে আর হচ্ছে ফলে। হ্যাঁ, দেখো, কঠোর সাধনা সত্ত্বে তার বিসিএস পাওয়ার সম্ভাবনা হয়েছে। আপাত দৃষ্টিতে বাক্যটি সঠিক মনে হলেও ব্যাকরণিকভাবে এটা ভুল। কেন ভুল? দেখো, পূর্ববর্তী কাজের প্রভাবে পরবর্তী কাজ হলে তখন বসে ফলে। কেমন? ধরো, আমি পড়াশোনা করেছি, ফলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি পড়াশোনা করিনি, ফলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। তারপরে দেখো কি হতে পারে। এরপরে দেখো, এই যে দেখো, আর কি হতে পারে? মনে করো যে তোমার এটা কি হতে পারে, এখানে দেখো, এখানে উদাহরণ আছে। এরপরে দেখো উদাহরণটা দেখি কি বলছে। আর কি বলছে? আর পূর্ববর্তী কাজের প্রভাবে পরবর্তী কাজ না হলে তখন বসে সত্ত্বেও। কেমন? সঠিক বাক্য হবে কঠোর সাধনার ফলে তার বিসিএস পাওয়া সম্ভব হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কঠোর সাধনা করা সত্ত্বেও সে বিসিএস এর চান্স পায়নি। তার মানে পূর্ববর্তী কাজ ও করছে কিন্তু পরবর্তী কাজটাও করতে হয় নাই, সেক্ষেত্রে হবে সত্ত্বেও। যদি পূর্ববর্তী কাজটা করছে সেই সুবাদেও ফলটা পাইছে, তাহলে হবে ফলেও। ধরো, আমি কঠোর পড়াশোনা করেছি, আমি বিসিএস ক্যাডার হয়েছি। আমি প্রচুর পড়াশোনা করা সত্ত্বেও আমি বিসিএস ক্যাডার হতে পারিনি, তার মানে পরের কাজটা করতে পারিনি, হয় নাই। সত্ত্বে ফলের শেষ, সত্ত্বেও ফলেও শেষ। এরপর আসো, স আর হচ্ছে শৈব। এইখানে দেখো, এই স, এই শর্তে নিজ, এই শর্ত কি? নিজ। এই শর্ত কি? নিজ। আর এই স আর হচ্ছে একার, এই দুইটার অর্থ হচ্ছে সাথে। এটা মাথায় রাখবা। এই দুটার অর্থ কি? সাথে। একার আর হচ্ছে দন্ত স, এই দুটার অর্থ কি? সাথে। এখন দেখো, এর অর্থ হচ্ছে সাথে এবং শয়বাগের অর্থ হচ্ছে নিজ। এই দুই শয়ের ব্যবহার স্বেচ্ছাচারিতা করলে বাক্য ভুল হওয়ার আশঙ্কা থাকে। এই দেখো, বাক্য ভুল হওয়াটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, সেক্ষেত্রে আশঙ্কা।
ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বললে হবে না, এখানে আশঙ্কা থাকে বলতে হবে, কারণ এটা নেগেটিভ। আপনি সপরিবারে নিমন্ত্রিত, এখানে সর সাথে ব হবে, কেউ হবে না, হবে না। কেন হবে না? সপরিবার দিয়ে বলতেছি কি বোঝায়, আপনি বাক্যটা হবে কি, সপরিবারেও হবে না, কারণ এও তোমার কি, এ কি, এ শব্দটা কি, এ হচ্ছে তোমার মনে করো যে সাথে, স অর্থর সাথে এ অর্থর সাথে, তাহলে কি হবে বাক্যটি, শুদ্ধ বাক্যটি হবে কি, আপনি সর নিচে ব হবে না, আপনি সপরিবার, শুনতে তোমার বেখাপ্পা লাগলেও কিচ্ছু করার নাই, আপনি সপরিবার আমন্ত্রিত। আপনি কি, আপনি সপরিবার আমন্ত্রিত, অর্থাৎ কি, আপনি পরিবারের সাথে আমন্ত্রিত অথবা নিমন্ত্রিত। শেষ, এটা শেষ। এরপর আসো, গত 10 বছর আগে, গত 10 বছর আবার আগে কেন, গত 10 বছর মানেই তো গত 10 বছর হয়ে গেল, গত 10 বছর আগে হয় না, গত 10 বছর অথবা 10 বছর আগে। দেখছো, গত 10 বছর আগে তিনি মারা গেছেন, বাক্যটি ভুল, এখানে গত এবং আগে একই অর্থ বোধক শব্দ, তাই সঠিক বাক্য হচ্ছে 10 বছর আগে তিনি মারা গেছেন। ক্লিয়ার? এরপরে আসো, 16 পরে শেষ, 16 পরে যাই আমরা। একত্র আর একত্রে, এখানে দেখো একত্র আর হচ্ছে একত্রে কোনটা বসবে, তারা দুইজন একত্রে গমন করলো। একত্রে মানে কি, একত্র, এই একত্র শব্দের অর্থ হচ্ছে একসাথে, একত্র অর্থ কি, এক সাথে। আমরা কিন্তু এই যে একার, একার মানে কি, একার মানে আমরা জানি সাথে, তাহলে আমি যদি একত্র থাকি, একত্রের সাথে আবার যদি একার লাগাই, তাহলে এক সাথে সাথে হয়ে গেল, এক সাথে সাথে, রিডান্ডেন্সি হয়ে গেল না, তাহলে এটা ভুল। কেমন দেখো কি বলছে, প্রচলিত হলো বাক্যটি ভুল। মনে রাখতে হবে কোন শব্দের শেষে একার, একার বিভক্তি রূপে যুক্ত হয় সাথে অর্থ দিতে, কি অর্থ দিতে, সাথে অর্থ দিতে। যেমন এ মহৎ কাজে, এ মহৎ কাজে আমায় যুক্ত করুন, মানে কি, এই মহৎ কাজের সাথে আমায় যুক্ত করুন। দেখো তারা বোঝাইছে অর্থ একসাথে, একার যুক্ত হলে বাহুল্য দোষে দুষ্ট হয়ে যাবে। শেষ, সঠিক বাক্য হবে তারা দুজন একত্র গমন করলো, অথবা তুমি দিতে পারো তারা দুজন একসাথে গমন করলো। শেষ, এটা বাদ। সবিনয় নিবেদন, এই যে দেখছো সবিনয় আমরা যেটা ইউজ করি, সবিনয়, স মানে কি সাথে, বিনয়ের সাথে, সবিনয়, সবিনয় মানে কি বিনয়ের সাথে। আমি যদি দিই সবিনয় এ, আবার যদি একার লাগাই, স্বর অর্থর সাথে এর অর্থর সাথে, তাহলে কি হবে, তাহলে সবিনয় বিনয়ের সাথে সাথে, বিনয়ের সাথে সাথে, রিডান্ডেন্সি হয়ে যাবে, এটাও ভুল। চলো 17 শেষ, এরপরে যাব সর্বাধিক কমে, যে জিনিসটা তোমাকে আমি বলছিলাম, বুঝছো, সর্বাধিক কম। সর্বাধিক কোনো কম হইতে পারে, সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সর্বাধিক অর্থ কি সবচেয়ে বেশি, সবচেয়ে কি ভাই, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এখন যদি সবচেয়ে বেশি কম, এটা তুমি লাগালে পরে কেমন হলো অর্থটা, সবচেয়ে বেশি কম, এটা হবে না, এটা হবে কি সবচেয়ে কম। বিল্লাল, এই যে নাইম সরকার, নাইম সরকার পরীক্ষায় সর্বাধিক কম নাম্বার পেয়েছে, বাক্যটি ভুল। কি হবে তাহলে, নাইম সরকার পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পেয়েছে। দয়া করি তুমি যেন কম নাম্বার না পাও, চান্স পাও, ঢাবিতে আসো, আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার একটু মিট করার দরকার আছে, বুঝছো। ওকে আসো, তোমার জন্য আমার এক বুক ভরা ভালোবাসা ভাই, তুমি কষ্ট নিও না, তোমাকে আমি অনেক বলছি, কষ্ট নিও না। আমি কাউকে ইন্ডিকেট করে কখনো কথা বলি না, তোমাকে আমি একা বলি নাই, এটা আমি সবাইকেই বলছি, এটা জাস্ট এটা আমাদের শেখা উচিত, তাই বলছি আমি, কষ্ট নিও না ভাই। আমি সাধারণত এরকম বিহেভ কারোর সাথে করি না, তোমাদের কাছে তোমরা, আমি বলতে পারো যে আমি দুঃখিত তোমাদের সাথে এই বিহেভটা করার জন্য আজকে এতদিন পর, তোমরা কষ্ট পায় না, কেউ কষ্ট পায় না, তুমি সরি, বুঝছো, সরি বলে দিলাম তোমাদের। আসো, আরেকটা জিনিস মনে রাখবা, কেউ কাউকে যখন সরি বলে, সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না, বুঝছো, এইটাও একটা ন্যূনতম কাটিয়েছি, এটা মাথায় রাখবা। চলো আসো, এক এক করে আসো, বড় হও, বুঝতে পারবা, এখনো টিনেজ ইয়ার চলতেছে অনেকের, বুঝছো, মানে বাড়ির থেকে বের হও নাই তো, মানে বাইরের পরিবেশের সাথে অতটা অ্যাটাচ না, বাইরে বের হও, জীবনের অনেক কিছু, জীবন কাকে বলে, জীবনমুখী শিক্ষা তুমি শিখতে পারবা। আসো এরপরটা দেখো, 19 নম্বরটা দেখো, সময়কাল। আমি তোমাকে কাল অর্থ সময়, এটা যখন তোমাকে আমি কাল পড়াইছি, কাল শব্দের অর্থ সময়, তার মানে কি, কাল শব্দের অর্থ সময়, কাল শব্দের অর্থ কি ভাইয়া, সময়, কাল শব্দের অর্থ কি সময়, তার মানে আমি যদি বলি সময় সময়, তাহলে বাক্যটা কি সঠিক হবে না, বাক্যটা ভুল। সময়কালে না পড়লে, তার মানে কি সময় না পড়লে, বাক্যটা সঠিক হবে কি সময় না পড়লে পরে পস্তাতে হবে। শেষ, এখানে আর কিচ্ছু নাই। সময় থাকতে না পড়লে অথবা সময়ে, সময়ে না পড়লে বা সময় থাকতে না পড়লে বাক্যটি পরে পস্তাতে হবে। দেখো এরপরে দেখো, বিবিধ প্রকার, বিবিধ মানে নানা, প্রকার মানে নানা, মানে দুইটা দিয়ে অনেক বেশি প্রকার বোঝায়, অনেক বেশি বোঝায়, ঠিক আছে। ওকে, বিবিধ প্রকার বই পড়ে তথ্যটি জানতে পারলাম, বাক্যটি ভুল। কেন, সঠিক বাক্য হবে বিবিধ বই পড়ে, অথবা এটা বিবিধ বই পড়ে দিবা তোমরা, বিবিধ বই পড়ে তথ্যটি জানতে পারলাম। এখন বলো, এই বিষয়টার মধ্যে কোনো কনফিউশন,
কোনো কনফিউশন আছে পৃষ্ঠার মধ্যে? ওকে, হ্যাঁ জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে। আমি এখনই ক্লাস শেষ করে দিব, জিকে ক্লাস হবে। ওকে ওকে, জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে। আমি এখনই ক্লাস শেষ করে দিব একটু পর। আমার ক্লাস শেষেই 5-10 মিনিট পরেই জিকে ক্লাস শুরু হয়ে যাবে। আমি ক্লাস শেষ করে দিই। ওকে, আর আর বেশি সময় নেওয়া যাবে না, ক্লাস শেষ করে দিচ্ছি। 9টা বেজে গেছে, বলবা না তোমরা? আমি খেয়ালই করি নাই যে এই ক্লাস হবে না তোমাদের। ক্লাস শেষ করে দেবো, চলো দ্রুত আসো। উৎকর্ষ আর উৎকর্ষতা, এটা কেমন? উৎকর্ষ শব্দটা বিশেষ্য। এখন আমি তোমাকে আগেই বলছিলাম বিশেষ্যর সাথে আবার তাযোগ করা যায় না, বিশেষণের সাথে তাযোগ করে বিশেষ্য করা যায়। বিশেষণ যোগ তা, এটা হচ্ছে বিশেষ্য করা যায়। যেমন দেখো, এটাকে তুমি যদি আমি তোমাকে একটা উদাহরণ দিই, দরিদ্রতা। দরিদ্র হচ্ছে তোমার, দরিদ্র হচ্ছে বিশেষণ, মানে আমার অবস্থা কেমন, আমি খুব দরিদ্র, এটা একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। এটার সাথে আমরা তা যোগ করতে পারবো, এটার সাথে আমরা কি যোগ করতে পারবো, তা যোগ করতে পারবো। কিন্তু এখন দেখো, তোমাকে যদি বলা হয় উৎকর্ষ, উৎকর্ষটা নিজেই একটা বিশেষণ। উৎকর্ষ, উৎকর্ষ নিজে কি, নিজেও বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য। এর সাথে তা আমরা যুক্ত করতে পারবো না, এটা করলে ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে উৎকর্ষ। আশা করি ক্লিয়ার। এরপর আসো, এরপরটা যাই। বিশেষণের দ্বিত্ব প্রয়োগ কি বলছে? বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার পর একটি প্রবণতা প্রায় লক্ষ্য করা যায়। যেমন সলজ্জিত হয়ে সে কথা বলল, সচিত্রিত ব্যাখ্যার দ্বারা বিষয়টা বোঝানো হলো, সশঙ্কিত চিত্তে সে গৃহে প্রবেশ করলো, সবাই একত্রিত হলো। বাক্যগুলো ভুল। কেন ভুল? সঠিক রূপ হবে সলজ্জ অথবা লজ্জিত। সলজ্জিত, সলজ্জ, 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 হ্যাঁ এই সলজ্জটাই সঠিক। এখানে সলজ্জের সাথে আবার তুমি এই ইতো যোগ করার কোনো দরকার নেই। এখানে তুমি সলজ্জ দিবা বা লজ্জিত দিবা, দুইটার একটা দিতে পারো। সলজ্জ দিতে হবে মানে লজ্জার সাথে, লজ্জিত মানে কি তোমার লজ্জার সাথে, ঠিক আছে। হয়ে সে কথা বললো, সচিত্র মানে চিত্রের সাথে বা চিত্রিত, চিত্রিত ব্যাখ্যার দ্বারা বিষয়টি বোঝানো হলো। এই যে এই রুলস আগেরটাই, আগের রুলসই যে বললাম না, আগেরটার মধ্যেই সেম। এরপর আসো আরোগ্য। এটার কি, এটার মেইন কথা হচ্ছে আরোগ্য। আরোগ্য কখনো পাওয়া যায় না, আরোগ্য লাভ করতে হয়। আরোগ্য লাভ করা যায়, আরোগ্য লাভ করা যায়। আরোগ্য কি হয়? লাভ হয়। আরোগ্য লাভ করতে হয়, হ্যাঁ আরোগ্য কি করতে হয়? লাভ করতে হয়। তুমি অসুস্থ ছিলে, অসুস্থ থেকে সুস্থ হবা, এটাকে বলা হয় আরোগ্য লাভ করা। দেখো কি বলছে, অনেক দিন অসুস্থ থাকার পর তিনি আরোগ্য হলেন। আরোগ্য কখনো হওয়া যায় না, আরোগ্য লাভ করতে হয়। দেখো অনেক দিন অসুস্থ থাকার পর তিনি আরোগ্য লাভ করলেন। শেষ। এরপর আসো, এরপর আসো ওঠে আর উঠে। আমি তোমাকে বলছিলাম সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। উঠে, এই উঠে হচ্ছে অসমাপিকা। এটা আমি কিন্তু ক্রিয়াপদে যখন পড়াইছি তখন পড়াইছিলাম অসমাপিকা। অসমাপিকা হয়ে গেছে, হ্যাঁ অসমাপিকা হবে, অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। আর এই ওঠে, এই ওঠে হচ্ছে সমাপিকা। আর একটা সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। একটা সরল বাক্যে কয়টা থাকবে? একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এখন দেখো, এই যে প্রথমটা দেখো, আগে প্রথম উদাহরণটা কি দেওয়া আছে? ওঠে, উদাহরণ দিচ্ছে না, ধ্রুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠে নামাজ পড়ে। একটা সমাপিকা ক্রিয়া আমরা পাইলাম, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। ওকে, এইখানে কি আমরা দুইটা সমাপিকা ক্রিয়া ইউজ করতে পারবো না? এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই যে এখন দেখো, তুমি বলো যে ভাই এ লিখতে তো আছে, কিন্তু না, এটা একটা ব্যতিক্রম আমি তোমাকে দেখাইছিলাম। সেটা হচ্ছে রস্যু থাকলে ওটা হচ্ছে সমাপিকা, অসমাপিকা। কিন্তু যদি ও থাকে, ও থাকে, এটা হয়ে যায় সমাপিকা ক্রিয়া। তাহলে এটা এখানে ওঠেটা শুদ্ধ হবে না, শুদ্ধ হবে উঠে। হবে কি? উঠে। ক্লিয়ার? ওকে, আসো এরপরে আসো 25-এ যাও। দুর্নিবার অনিবার্য দুইটাই শুদ্ধ, কিন্তু আমরা বলি না, মাঝে মাঝে বলি দুর্নিবার্য, দুর্নিবার্যটা অশুদ্ধ। তার মানে দুইটাই শুদ্ধ, এখানে দুইটাই যা আছে দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ। অশুদ্ধ কি? দুর্নিবার্য। আমরা বলি না এটা দুর্নিবার্য, ব্যাপারটা দুর্নিবার্য হয়ে গেল। এই দুর্নিবার্য, এই দুর্নিবার্যটা বললে এটা অশুদ্ধ হয়ে যাবে, এটা হবে অশুদ্ধ। ক্লিয়ার? দুর্নিবার্যটা হবে অশুদ্ধ। এরপর আসো শীষ, শীষ, শীষ। এই শীষ দ্বারা বোঝায় তোমার ঠোঁটের সাহায্যে, শীষ বাজায় না, শীষকে বাজাইতে পারো, একটু বাজাই রাখো, ঠোঁটের সাহায্যে যে শীষটা উচ্চারণ হয় এইটাকে বলা হয় শীষ। এখন এই শীষ বলতে বোঝায় কাজ। এই শীষ বলতে দেখো কোথায় আছে, এই যে শীষের অর্থ কাজ, শীষের অর্থ কি? কাজ, শীষমহল। এই শীষটা দ্বারা বোঝায় শীর্ষ বা চূড়া
মানে আমি পাহাড়ের শীর্ষে আছি, পাহাড়ের শীর্ষে আছি। বানানগুলো দেখবা তিনটাই সঠিক, কিন্তু তোমার অর্থ অনুযায়ী কোন জায়গায় তুমি কোনটা বসাবো বানানগুলো দেখে বসাইতে হবে। এটা হচ্ছে কনসেপ্টের খেলা এখানে। এরপর আসো কেবল। এই কেবল মানে এখন, মাত্র মানেও এখন, এই দুইটার অর্থ কি এখন, দুইটার অর্থ কি এখন। যদি আমি দুইটায় বসাই তাহলে এখন এখন হয়ে গেল, এখন এখন হয়ে গেল না, তাহলে কি হবে না। বা কেবল অথবা শুধু অনুমোদিত ব্যক্তিবর্গের জন্য নির্ধারিত, একটা বসাইতে হবে, যে কোনো একটা বসাইতে হবে। এরপরে আসো, এরপরে আসো সর্বজনীন আর সার্বজনীন। দেখো সর্বজনীন, সার্বজনীন। সর্বজনীন অর্থ সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, বারোয়ারি, সকলের জন্য কল্যাণকর। সর্বজনীন মানে সবার জন্য, সর্বজনীন মানে সবার জন্য। এটা দেখো কি বলছে, এখন পল্লীতে সর্বজনীন পূজার প্রচলন দেখা যায়, মানে সবার জন্য পূজার প্রচলন দেখা যায়। এখানে সর্বজনীন পূজা বলতে সকলের জন্য মঙ্গলকর বোঝানো হয়েছে। আর সার্বজনীনটা কি, সার্বজনীনের দুইটা অর্থ, একটা হচ্ছে জ্যেষ্ঠ আর একটা হচ্ছে প্রাচীন। মাথায় রাখতে হবে, সর্বজনীন হচ্ছে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য বোঝাবে। আর সার্বজনীন হচ্ছে জ্যেষ্ঠ, আমাদের মধ্যে বয়সে জ্যেষ্ঠ যে, আর হচ্ছে প্রাচীন। দুইটা এক্সাম্পল দেখো বুঝে যাবা। যেমন প্রাচীন ভারতের সার্বজনীন শিক্ষায় অবিরত দ্বার, মানে কি প্রাচীন শিক্ষায়, প্রাচীন ভারতের প্রাচীন শিক্ষায় অবিরত দ্বার। এখানে হবে প্রাচীন, এই সার্বজনীন অর্থ প্রাচীন। এখন দেখো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন সার্বজনীন নেতা, এখানে হবে এই সার্বজনীন অর্থ জ্যেষ্ঠ নেতা। এই জ্যেষ্ঠ মানে কি, জ্যেষ্ঠ মানে বড়, একজন বড় নেতা। ক্লিয়ার? কয়টা গেছে? 28টা গেছে, আর দুইটা, আর দুইটা এখন শেষ করে তারপর কোশ্চেন দিব তোমাদের। আমি ভয়ে বলতে সাহস করিনি, এটা কেমন? ভয় আর সাহস কি একসাথে থাকতে পারে? আমি বলতে সাহস করিনি অথবা আমি ভয়ে বলতে পারিনি, শেষ। এরপর আসো লক্ষ্য আর লক্ষ্য, দুইটাই সঠিক, এই দুইটাই সঠিক, এই দুইটাই সঠিক। মানে কি দেখো, এই লক্ষ্য, এই লক্ষ্য হচ্ছে ড্রিম, এই লক্ষ্য কি ড্রিম, এই লক্ষ্য হচ্ছে ড্রিম, মানে ঢাকা ইউনিভার্সিটি তোমার লক্ষ্য, তাহলে জফলা থাকবে। আর এই লক্ষ্য, এই লক্ষ্য হচ্ছে ভাই আমি পড়াটা লক্ষ্য করিনি, মানে কি খেয়াল করিনি। কি করিনি ভাই? খেয়াল করিনি, এই লক্ষ্যটা হবে খেয়াল। ক্লিয়ার? 30টা মোটামুটি শেষ, আর মনে হয় 6-7টা আছে। ওকে ওকে, বলো তো বলো তো বলো তো বলো তো। ওকে ওকে, যারা ক্লাস করো নাই পরে আসছো তারা একটু রিক্যাপ দেখে নিও প্লিজ। দোয়া চৌধুরী, তুমি হঠাৎ এসে টাস্কি খেয়ে আছো না? আচ্ছা সরি, সমস্যা নাই, তোমরা এটা তোমাদের ভুল না, নোটিশও পরে দেওয়া হয়েছে, তোমরা যেহেতু রেকর্ডেড থাকবে তোমরা দেখে নিও আবার, সমস্যা নেই। ওকে 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 ওকে, চলো চলো চলো, শেষ হয়েছে, শেষ হয়েছে। এরপরে দেখো, এরপরে যাই আমরা, দেখি আর কয়েকটা আছে। নাই নাই, 30টাই দিছি তোমাদের, 30টাই দিছি। এখন যে টপিকগুলো আছে আমি তোমাকে জাস্ট একটু দেখাই দিব, তুমি জাস্ট একটু দেখবা। তুমি জাস্ট, তোমার কাজ হচ্ছে এখন দেখা, তুমি জাস্ট একটু দেখবা কেমন। বাক্যে পদের অপপ্রয়োগ, মানে একটা বাক্যের মধ্যে কোথায় কোথায় ভুল হতে পারে, আমি তোমাকে দিয়ে দিছি, তুমি দেখবা। প্রথমে দেওয়া আছে অশুদ্ধ, এখানে দেখো অশুদ্ধ বাক্যটা। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ হতে পারে না, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। মিতা এই মামলায় সাক্ষী দিবেন। কেউ সাক্ষী কাকে বলে? আমি নিজে সাক্ষী, আমি আবার কি সাক্ষী দিব? আমি দেবো হচ্ছে সাক্ষ্য। কি দিব? সাক্ষ্য দেব। এইরকম ভাবে তোমার কি বলছে, যথার্থ শব্দ প্রয়োগ না করার ভুল আছে, যতগুলো ভুল আছে আমি তোমাকে দিয়ে দিছি, তুমি এগুলো জাস্ট একবার করে রিডিং করবা, তুমি পারো, আগে থেকেই পারো। এটা সি ইউনিটে যারা আছো না, সি ইউনিটের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এটা মাস্ট, বাক্য শুদ্ধিকরণ মাস্ট, মানে ফরজ তোমার জন্য এটা, এটা বুঝছো, ফরজ, এটা ফরজ, এটা এটা কোনোভাবে ভুলই করা যাবে না। ফরজ, ফরজ এভাবে হবে না, ফরজ বানানো এইভাবে, ফরজ। কেন এইভাবে হলো? এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দ সবসময় বর্গীয় যোগ বসে, মাথায় রাখতে হবে, বুঝছো? সব কিছুর সাথে সব কিছু রিলেট করার চেষ্টা করতে হবে। এখন দেখো তোমাকে আমি জাস্ট একটু দেখাই যাই, তুমি দেখলে পরে বুঝবা। এই দেখো এরকম আমি কতগুলা দিছি, এই যে দেখো প্রবাদ প্রবচনের ভুল আছে। দেখো আহসানুল্লাহ কারোর সাথেও নেই, 17 নেই, এটা কিন্তু 17 হতে হবে না। আহসানুল্লাহ কারোর সাথেও নেই, 5-এও নেই, এটা হচ্ছে ডিরেক্ট প্রবাদ। দেখো 10 চক্রে ঈশ্বরবোধ না, 10 চক্রে ভগবান বোধ, তার মানে প্রবাদের ভুল দিছি আমি তোমাকে। বহু বচনে বলতেছি, এই যে দেখো সকল দর্শক মন্ডলীকে স্বাগতম, সকল যা আবার দর্শক মন্ডলীকে স্বাগতম, কিভাবে? এটাও ভুল, বহু বচনের ভুল। এরপরে দেখো, এরপর আর কি আছে? এটাও বহু বচনের ভুল। এরপরে আসো, এটা হচ্ছে সমাসের অপ্রয়োজনীয় ভুল আছে। দেখো যে আকণ্ঠ, আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে, এটা শিখাইছি আমি, হবে আকণ্ঠ ভোজনের স্বাস্থ্যহানি ঘটে। বিশেষের জায়গায় বিশেষণের প্রয়োগ, এই যে শিখাইছি, এগুলা এগুলা যা আছে। দেখো দুর্বল বশত ভুল হয়, দুর্বলতা বশত, ঠিক
ঠিক আছে? দুর্বল বশত এটা তুমি মনে করো যে বিশেষণ। বিশেষণ বিশেষণ তুমি বাক্যের শুরুতে বসাইতে পারবে না, বাক্যের শুরুতে তোমাকে নাউন বসাইতে হবে, বুঝছো? তাহলে হবে দুর্বলতা বশত। এরকম দেখো, এরকম যা আছে, সর্বনামের ভুল দিছি, বিশেষণের ভুল দিছি, যা আছে এরকম ভুল আছে, ক্রিয়াপদ ক্রিয়ার ভুল আছে, বাচ্চের ভুল আছে, এরকম। এখন দেখো বাক্যের অশুদ্ধি সংশোধন, বাক্যের অশুদ্ধি হচ্ছে সংশোধন। তুমি বাক্যের অশুদ্ধি এগুলো তুমি জাস্ট একটু সংশোধন দেয়া আছে। রূপ জ্ঞান হারালে মানুষ আজীবন পঞ্চভূতেরই দাসত্ব করিবে। রূপ জ্ঞান হারালে মানুষ আজীবন পঞ্চভূতের দাসত্ব করবে, এটা সাধু ভাষা আছে, তোমায় চলিত ভাষায় করতে হবে। এগুলো দেখো, এরকম এরকম বাক্যের ভুল তোমরা দেখছি পড়ায় মনোযোগিতা নেই, এটা হয়? তোমার দেখছি পড়ায় মনোযোগ নেই, ঠিক আছে? এগুলো তুমি জাস্ট তোমার হচ্ছে দেখে নেওয়ার কাজ। তোমাদের জন্য কত কষ্ট করে কত কিছু দিছি, দেখছো? এই যে কতগুলা দিছি। দ্যাটস অল অ্যাবাউট টুডে, বুঝছো? আজকে শেষ, আজকে মোটামুটি এখানে শেষ, বুঝছো? বুঝছো কিনা? ক্লাস কেমন লাগছে আজকে বলে তো আমাকে একটু জানাও। ক্লাস কেমন লাগছে? ক্লাস ঠিকঠাক ছিল? বুঝছো? সবকিছু বুঝছো? মোটামুটি বুঝছো? ওকে, বুঝছো কিনা বলো তো ভাইয়া? আমাদের ক্লাস শেষ, এখনই সাজ্জাদ ভাই ক্লাসে চলে আসবে, সমস্যা নাই। বুঝছো কিনা ভাই বলো তো আমাকে? আর এই যে তোমরা যদি পারো, তোমাদের মন চাইলে তোমরা নোট শেয়ার করো, বুঝছো? নোট শেয়ার করো, নোট শেয়ার, এটা তোমাদের ইচ্ছা। নোট শেয়ার করো তোমরা, যার ইচ্ছা, যার যার ইচ্ছা আছে তারা নোট শেয়ার করো। আর আজকে এমসিকিউ ব্যাচের ক্লাস শেষ, এমসিকিউ ব্যাচের ক্লাস শেষ, ক্লাস শেষ। কাল থেকে রিটেন ক্লাস শুরু হবে, বুঝছো? কাল থেকে রিটেন ক্লাস শুরু হবে। ওকে, লাভ তোমার যতটুকু মাথার উপর দিয়ে গেছে ওই জিনিসটুকু তোমার খুব বেশি দরকার নাই। আমি জানি ওই ক্লাসটা তুমি আবার দেখলে পরে তুমি মোটামুটি বুঝতে পারবা। ওইটা ওইটা যারা এক দুবার পড়ছে তাদেরও মাথার উপর দিয়ে যায়, তুমি তো প্রথমবার শুনলা জীবনে। ওকে, চেনা না? ক্লাসের টপিক কি ছিল? ক্লাসের টপিক ছিল 4টা, বুঝছো? ওকে, বিদায়। হ্যাঁ বিদায়। রিটেনটাই চাইছিলাম। হ্যাঁ, এমসিকিউ ব্যাচের ক্লাস শেষ, তোমাদের মোটামুটি 37টা টপিক পড়াইছি আমি। এমসিকিউতে 37টা টপিক পড়াইছি, 37টা। আমার মনে হয় না যে অন্য কোনো কোর্সে তোমাকে বাংলায় 37টা টপিক পড়াইছে। 37টা টপিক পড়াইছি, বুঝছো? ভাবতে পারো ভাইয়া, বাংলা প্রথম পত্র কি করবো? মানে বাংলা প্রথম পত্র আমি পড়াইছি না তোমাকে? বাংলা প্রথম পত্র পড়াইছি না? ওকে, বাংলা প্রথম পত্র দরকার বলে আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দেবো, সাজেশন অনুযায়ী পড়ে ফেলো। শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করো, শর্ট সিলেবাসের পর আর পাঁচটা পাঁচটা করে গল্প, গদ্য আর পদ্য পড়তে হবে, ওটা আমি দিয়ে দেবো না। তার বাইরে আর কিছু করতে হবে না। আগে শর্ট সিলেবাস পড়ো, শর্ট সিলেবাসের বাইরে কী পাওয়া লাগবে আমি ওই যে ওইটার সাজেশন দিয়ে দিব, টেনশন নাই। ওকে, ওকে, তোমরা ভালো থাকো, ক্লাসগুলো করো। তাহলে আজকের মতো এখানে বিদায়, আসি। আসসালামু আলাইকুম।